কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা রহমান, দেখছেন বাংলা নিউজ নেটওয়ার্ক, এবং আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন দুজন আপনারা সবাই চেনেন এবং খুবই জনপ্রিয়। আমার সঙ্গে রয়েছেন বিবিসি বাংলার সাবেক সম্পাদক সাবির মুস্তাফা, এবং রয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট কলামিস্ট আরিফ জেবতিক। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশে যখন কথা বলছি তখন রেড জুলাই নামে একটি সংগঠন, যারা এই গত বছর যে আন্দোলন করেছিল সেটিকে ভিত্তি করে প্রতিষ্ঠিত, তারা প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছেন কারণ নূরের উপর হামলা হয়েছে। এদিকে নূরের দল তারা দাবি করেছেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। অন্যান্য সব রাজনৈতিক দল একজোটে বলছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। অন্যদিকে নূরের দল আবার দাবি করেছিল যে অন্য যেই দলগুলো রয়েছে বা তাদের প্রমোট দাতা, মানে তাদেরকে যারা উৎসাহ দেয়, বিভিন্ন রকম বিদেশ থেকে নির্দেশনা দেয়, তারা তারা একটা টেলিভিশন চ্যানেল দখল করতে চেয়েছে। এই যে মানে এখন দেখা যাচ্ছে নূরের উপর যে হামলা হয়েছে, তাতে করে অনেকেই মনে করছেন যে রসুনের কোয়া এক জায়গায়, আসল উদ্দেশ্য তাদের অন্য কিছু। সাবির মুস্তাফা, আসলে কি অন্য কিছু উদ্দেশ্য, নাকি ঘটনা কি ঘটছে খেই রাখাও তো মুশকিল? আসলে এই ঘটনা দেখে আমার মনে হলো যে গণ অধিকার পরিষদ বেশ কিছুদিন যাবৎ, ধরুন অগস্টের আগে থেকেই, যখন জুলাই সনদটা ঘোষণা করা হলো, তখন থেকেই কিন্তু এরা খুবই নাখোশ যে তাদেরকে ছোট করা দেখা হচ্ছে। যে ৩ দলকে প্রাধান্য দিচ্ছে সরকার এবং ঐক্যমত্য কমিশন, যারা এই জুলাই সনদটা তৈরি করেছিল, বা জুলাই ডিক্লারেশন, যে ঘোষণাপত্র যেটা ৫ই অগস্ট পাবলিশ করা হল, বা মোহাম্মদ ইউনূস যেটা পাঠ করলেন সংসদ ভবনের সামনে। তো তারা অভিযোগ করেছিল যে তাদেরকে শেয়ার করা হয়নি ডকুমেন্ট, তাদেরকে অন্য শুধুমাত্র ৩টা দলের সাথে এটা শেয়ার করা হয়েছে। এবং নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের নেতা, তিনি একটা জ্বালাময়ী মানে বক্তৃতা দিয়েছিলেন সংবাদ সম্মেলন করে। ওইটা দেখে আমার মনে হয়েছিল যে তারা তাদের সাথে সরকারের একটা র্যাপচার হয়ে গেছে এবং তারা কিছু একটা করতে চায়। এরপরে যখন দেখলাম যে তারা জাতীয় পার্টি নিষিদ্ধের একটা দাবি নিয়ে সামনে এগোচ্ছে, তো আমার তখন মনে হলো যে তারা আবার প্রাসঙ্গিক হতে চায়, তারা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছিল বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। এবং নূরের মতো নেতা, যিনি ২০১৮ সালে অরিজিনাল কোটা মুভমেন্টের নেতা, এবং তিনি ওই মানে মুভমেন্ট থেকে একটা নেতা হিসেবে প্রতিষ্ঠিত হলেন, দল করলেন, কিন্তু সেই দলটা পরে এই জুলাইয়ের বিপ্লবের পরে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে, যারা জুলাই গণঅভ্যুত্থানের হোতা, তাদের কাছ থেকে তেমন কোনো স্বীকৃতি পাননি, সেই জ্বালায় তিনি মরছেন। তো তিনি আবার সিনে ফেরার জন্য জাতীয় পার্টি দিকে টার্গেট করলেন। তো জাতীয় পার্টিকে অনেক দিন ধরে টার্গেট করা হচ্ছে, কিন্তু জাতীয় পার্টিকে টাচ করা হয়নি। তো এখন আমি দেখছি যে হয়তো গণ অধিকার পরিষদ মনে করছে যে সিন থেকে আওয়ামী লীগ নাই, তো আওয়ামী লীগের যে একটা ভোট ব্যাংক, সেটা 20% হোক 25% হোক, যত পার্সেন্টই থাকুক এই মুহূর্তে, সেই নৌকা মার্কার যে ভোটগুলো সেটা অন্যরা পাবে। কিভাবে ডিস্ট্রিবিউট হবে কেউ জানে না। জাতীয় পার্টিরও তো একটা ভোট ব্যাংক আছে, তারা কিন্তু সবসময় ৮ থেকে 15% ভোটের মধ্যে পায়, তাদের 10-12% কিন্তু একটা নির্ধারিত ভোট ব্যাংক। তো এই ভোট ব্যাংকটা যদি এগেইন এতিম হয়ে যায়, অর্থাৎ জাতীয় পার্টি যদি নিষিদ্ধ হয়ে যায়, তো এই ভোটাররা তখন অন্যান্য দলের দিকে যাবে। তো গণ অধিকার পরিষদ হয়তো দেখছে যে ভোটের মাঠে তাদের অস্তিত্ব একেবারেই নাই, খুবই নড়বড়ে অবস্থায় আছে। তো এখন সেটা করতে গিয়ে তারা যেই অভিযানটা করলেন গতকাল ২৯ তারিখ, সেটার যে পরিণতি হলো, যে সংঘর্ষ, এই পরিণতি কি তাদের পরিকল্পনায় ছিল? আমার তো তা মনে হয় না। যদিও নুরুল হক নূর এর আগেও অনেক সময় মার খেয়েছেন, ছাত্রলীগের হাতে, যুবলীগের হাতে মার খেয়েছেন, এবং যখনই তিনি মার খান, তিনি একটা জাতীয় পরিচয়ের মাত্রাটা তার একটু এক ধাপ বেড়ে যায়। এবারও তাই হয়েছে, এবারও কিন্তু তাই হয়েছে। সবাই এই তার উপর আক্রমণটাকে কন্ডেম করছে, সবাই তার উপর আক্রমণের বিচার নিয়ে কথা বলছে। অথচ দেখেন, জুলাই মাসের 16 তারিখে সেনাবাহিনী যখন গুলি করে গোপালগঞ্জে 5 জনকে হত্যা করলো, সেটা কিন্তু কোনো খবর নাই, সেটা কিন্তু সরকার থেকে কন্ডেম করা হয়নি, বরং এমনকি এটা অ্যাকনলেজও করা হয়নি যে ওখানে লোকজন মারা গেছে। এবং সেখানে যেটা তদন্ত কমিশন গঠন করা হলো, সেটার তদন্ত রিপোর্টের কিন্তু কোনো হদিস নাই। জুলাই 16 তারিখের ঘটনা, এখন আমরা অগাস্টের শেষ প্রান্তে চলে এসেছি, কোনো হদিস নাই। কিন্তু এই নুরুল হক নূরের উপর আক্রমণের ফলে
জুডিশিয়াল এনকোয়ারি অলরেডি সরকার দিয়ে দিয়েছে, তো তারা অনেক তটস্থ হয়ে গেছে। এবং এইটার বলে বলিয়ান হয়ে গণ অধিকার পরিষদ সহ অনেকেই এখন তারা পুরো ঘটনার জন্য জাতীয় পার্টিকে দায়ী করে বলছে এই পার্টিকে নিষিদ্ধ করতে হবে। তো এখন একটা মারামারি হয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা সবাই ভিডিও দেখেছি, সেনাবাহিনী পুলিশ দুজনে মিলে নূর এবং তার সহকর্মীদেরকে লাঠিপেটা করেছে। তো এখন দুইটা দলের মধ্যে মারামারির জন্য যদি একটা দলকে নিষিদ্ধ করতে হয়, তাহলে তো বাংলাদেশের ইতিহাসে এই সব দলকে প্রতি বছর নিষিদ্ধ করতে হবে। এখন আপনি যাবেন কোথায়? তো এটা তো একটা অবাস্তব দাবি, কিন্তু এই দাবিটাই হচ্ছে এখন মূল হয়ে দাঁড়িয়েছে। দেখবেন এই দাবিটা সবাই করছে অলমোস্ট, যে এই ঘটনা একটা আউটকাম হতে হবে, সেই আউটকামটা হতে হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা। আর সেনাবাহিনীর ব্যাপারটা যে এখানে যে সেনাবাহিনী যে অ্যাকশনে গেল, যেটা কিন্তু তারা আগে গোপালগঞ্জের আগে কোথাও যায়নি, তারা কিন্তু অ্যাকশনে যায় না, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে, কিন্তু অ্যাকশনে যায় না। এবার অ্যাকশনে গেল। প্রশ্নটা হচ্ছে কেন? হয়তো তারা জাতীয় পার্টিকে প্রোটেক্ট করতে চায়। এই কাজ যে কারণে 1 বছরে জাতীয় পার্টির গায়ে কেউ হাত দেয়নি। হাত দেওয়া হয়েছে, তাদের পার্টির অফিস এর আগেও ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, আজকেও আবার হামলা করে আগুন দেওয়া হয়েছে। কিন্তু কাদের, জিএম কাদের, তিনি কিন্তু পুলিশ নিরাপত্তাতেই বহাল আছেন, তাকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে না, যদিও এটা আরেকটা দাবি। তো এই খেলাটা কিভাবে চলবে আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যে পুরো জিনিসটাই করা হচ্ছে জাতীয় পার্টিকে টার্গেট করে, এবং সেটা করতে গেলে সেনাবাহিনীর সাথে একটা রেষারেষি হয়ে যেতে পারে এখানে। আরিফ জেটলিক, আপনি কি দেখছেন সেনাবাহিনী বর্তমানে কোণঠাসা হয়ে পড়েছে? এবং ধরেন ধরেন মূল টার্গেটটাই যদি হয়ে থাকে ওই যে মেটিকুলাস ডিজাইন অনুযায়ী এখন জাতীয় পার্টিকে ভোটের মাঠ থেকে আউট করা হবে, যদিও ভোট আদৌ হবে কিনা এ নিয়েও কিন্তু প্রশ্ন আছে। তো সেটি যদি টার্গেট হয়ে থাকে, তাহলে কোথায় মাই টিভি দখল, কোথায় জাতীয় পার্টি, কোথায় রাষ্ট্রপতির পদত্যাগ, মানে সবগুলো মিলিয়ে এখন জাতীয় পার্টিকে পদত্যাগ করতে হবে। এবং সব দল ঐক্যবদ্ধ হয়েছেন, মানে যারা নিজেরা মারামারি করছিল, একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করছিল, তারা এখন ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। মানে এটি কি খেলা পাতানো ম্যাচ, নাকি এটা এমনি নূর কি এমনি মার খেয়েছে, মানে কি ঘটনাটা কি? এটাই তো মানুষ। না, ঘটনা হচ্ছে দুটো। নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে নুরুল হক নূরের একটা লোভ আছে জাতীয় পার্টির অফিসটা দখল নেবে। এর আগে ওরা যে অফিসে ছিল সেই অফিসটা মূলত যিনি দান করেছিলেন বা যার বিল্ডিং এর মধ্যে ওরা ব্যবহার করতো, উনি চলে গিয়েছিলেন রেজা কিবরিয়ার অংশে। মানে এই জাতীয় কি যেন নূরের পার্টি, এটা গণ অধিকার পরিষদের দুটো অংশ ছিল তখন। উনি রেজা কিবরিয়ার দিকে চলে যাওয়ার কারণে উনি সেই অফিস থেকে এদেরকে বের করে দেন। আপাতত ওরা কোথাও টেম্পোরারি আছে, এবং খুব সম্ভবত তারা ব্যাপক টাকা পয়সা ওই সময় তুলেছে, আমরা দেখেছি একটা কার্যালয় নেওয়ার জন্য, সেই কার্যালয় নাই। মানে এগুলো ওই ফেনীতে যেরকম ফেনীর বন্যার টাকা তোলার মতোই আর কি, টাকা তোলা হয় তারপরে কোথায় যায় কেউ জানে না। তো এখন তো একটা অফিস লাগবে, এখন অফিস লাগবে। সবচেয়ে লোভনীয় অফিস হচ্ছে প্রথমে ছিল, শুধু এরা না, এই ধরনের নতুন যেসব চারদিবার্দি দলগুলো তৈরি হয়েছে এদের প্রত্যেকের কিন্তু অফিস দরকার। পুরনো রাজনৈতিক দলগুলোর প্রত্যেকের অফিস আছে। ইভেন কি আপনি যদি মনে করেন যে কম্পারেটিভলি ফাইন্যান্সিয়ালি খুবই দুর্বল দল সিপিবি, তাদেরও কিন্তু বহু আগের একটা অফিস আছে, এবং এই জায়গাগুলো এখন কোটি কোটি টাকার দাম, মানে শত শত কোটি টাকার দাম। এখন আপনি একটা নতুন পার্টি করলে কিন্তু একটা মানে ঢাকা শহরের জায়গা কিনে, আনলেস আপনি ওইভাবে সজীব ভুইয়ার মতো যদি দিনে রাতে পরিশ্রম করে টাকা না কামান, রাত 3টা পর্যন্ত মোটরসাইকেলে ঘুরে ঘুরে টাকা না কামান, এটা অসম্ভব। তো ইন দ্যাট কেস কি করতে হচ্ছে, জাতীয় পার্টির অফিসটা হচ্ছে খুব দুর্বল অফিস। এর আগে ছিল সিপিবির অফিস, তারা প্রথম টার্গেট করেছিল সিপিবির অফিস, ওইখানে ঘেরাও টেরাও একটা কর্মসূচি ছিল, এবং সিপিবির অফিস দখল করা হবে। সিপিবির অফিস দখল করার আবার একটু টেকনিক্যাল ঝামেলা আছে। সিপিবি দল কম, কিন্তু যেহেতু এরা বামপন্থী, এদের আবার ধরেন মিডিয়াতে বন্ধু বান্ধব বেশি, বা তারাই এক ধরনের মিডিয়া ডমিনেন্সের জায়গায়, কালচারাল ডমিনেন্সের জায়গায়, মধ্যবিত্ত ডমিনেন্স করার জায়গায় তাদের একটা কালচারাল একটা যে সফট পাওয়ার যেটা আছে, এটা কিন্তু সিপিবির বেশ ভালো আছে। তারপর তাদের লোকজন খুব কম, কিন্তু তারা দেখবেন যে যান পরান দিয়ে ক্যাম্পাসে মারামারি করবে, মার খাবে, কিন্তু ওই সহজ না আসলে। সিপিবির মুক্তি ভবনের প্রতি অনেকের একদম ইমোশনও আছে। তো এই সবকিছু মিলে ওইটা ফেল করেছে। কিন্তু সবচেয়ে নিরাপদ যদি লোভনীয় কার্যালয় দখল করার সুযোগ থাকে, এটা হচ্ছে জাতীয় পার্টি। এদেরকে যেহেতু আমরা 90-এ এরশাদ বিরোধী আন্দোলনের সাথে সকলেই কম বেশি জড়িত ছিলাম বা একটা ইমোশনাল জায়গায়, জাতীয় পার্টির প্রতি নাগরিক সমাজের খুব একটা ভালোবাসা ভদ্রতা কিছু নাই। তাদের সফট পাওয়ার কম, তাদের কালচারাল কোনো শক্তি নেই, সাংবাদিকদের মধ্যে শক্তি নেই, স্টুডেন্টদের মধ্যে কোনো শক্তি নাই। সুতরাং এইটাকে দখল করো।
এই প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে নূর চেষ্টা করে যাচ্ছে। এখন এইবার যেটা হয়েছে, এবার মারামারিটা একটু বেশি হয়ে গিয়েছে। আমার ধারণা এটা হচ্ছে এক ধরনের পাতানো নাটক ছিল, যে একটু হালকা মারধর করা হবে এবং তারপরে এইটাকে ভিত্তি করে এই দখলবাজিটা হবে। আপনি দেখেছেন আওয়ামী লীগের অফিসটা কিন্তু দখল করে ওইখানে জুলাই কিছু একটা, মানে এখন তো কিছু দখল করতে হলে আপনি নামের প্রথমে জুলাই লিখতে হবে, নাহলে কিন্তু সহি দখল হবে না। ওইখানে একটা জুলাই গবেষণা বা কিছু একটা বানিয়ে ওইটা সাইনবোর্ড দিয়ে রেখে দিয়েছে। এইটাকে ওরা একটা ধরেন জুলাই মারপিট প্রতিরোধ মঞ্চ টাইপের কিছু একটা বানিয়ে দখল করবে। এই প্রক্রিয়া চলছে এবং এই প্রক্রিয়ার ধারাবাহিকতা এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, করতে পারলে ঘর বাড়িটা দখল করা সুবিধা হয়। একটু আগে সাবির ভাই যে কথাটা বলেছিলেন যে আসলে নুরুল হক নূর কিন্তু এক ধরনের ইগোর সমস্যা পড়ে গেছেন বলে আমার কাছে মনে হচ্ছে। মানে এই এখন যারা সরকারে আছেন বা যারা এই 24-এর ছাত্র আন্দোলনের নেতা, এরা সকলেই কিন্তু একসময় নূরের সাথে ছিলেন, 18 ছাত্র আন্দোলনের জুনিয়র ছিলেন। তো অনেকের আবার এই দুঃখগুলো তৈরি হয়ে যায় যে আমি এত বড় নেতা ছিলাম, সেই নেতৃত্ব আমার নাই, কিন্তু অনেকে মানতে চায় না যে বয়সের সাথে সাথে আজকে আমার যে অবস্থান আছে 5 বছর পরে আমার এই অবস্থান আরো অনেক নামবে এবং আরেকজন নতুনকে রিপ্লেস করবে। সেই জায়গা থেকে একটা চিৎকার চেঁচামেচি জায়গা তৈরি করার একটা চেষ্টা। থার্ড যে জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে সহজ ঐক্য করা। আওয়ামী লীগ চলে আসছে এই ভয়ভীতি দেখিয়ে ঐক্য করা, কারণ অন্য কোনো জায়গায় ঐক্যের কোনো জায়গা নেই। বর্তমান সরকার এবং তার যে লেসপেন্সার গুলো আছে তারা দুর্নীতিতে এমন ভাবে নিমজ্জিত, কোনো ধরনের নৈতিক ঐক্যবদ্ধ অবস্থান তাদের নাই। সো তাদেরকে ঐক্যবদ্ধ করতে হলে এরকম একটা মারামারি বা একটা বহিঃশক্তি দেখিয়ে তারপরে করতে হবে, এবং এক্স্যাক্টলি তাই হয়েছে। মানে এই ঘটনার পরেই দেখবেন ডক্টর ইউনূস আবার ওই বিএনপি, জামাত এবং এনসিপি কে দাওয়াত দিয়েছেন। তো আপনি যদি কখনো যমুনাতে গিয়ে মুরগির সালুন দিয়ে ভাত খেতে হয়, আপনাকে বাইরে কোথাও একটা গন্ডগোল করতে হবে এবং কেয়ারটেকার এই ইন্টারিম সরকারকে ভয় দেখাতে হবে। ওই ভয় ওরা পেয়েছে, কারণ ওরাও তো আয় রোজগার করছে। এখন চেয়ারের থেকে যদি চলে যেতে হয় হুট করে পরিকল্পনার বাইরে, তাহলে মুশকিল। ওই এখন মুরগির সালুন দিয়ে ভাত খাওয়া হবে, এর বাইরে আমি এটাকে কিছু দেখি। সাবির ভাই, আপনি দেখুন, যদি এই পাতানো ম্যাচই হয়ে থাকে, হ্যাঁ, হয়তো একটু হালকা পাতলা মারার কথা ছিল, বেশি লেগে গেছে, যদি এরকমটাই হয়ে থাকে, ইন দ্যাট কেস তার মাত্র আগের দিন সেনাবাহিনী ঘোষণা করালো আর মব সহ্য করা হবে না, 0 টলারেন্স মবের ক্ষেত্রে। যদিও আমরা জানি যে সেনাপ্রধান প্রথম দিন এসেই বলেছিলেন দেশের দায়িত্ব তার, তারপর আমরা পদে পদে দেখেছি যে তিনি আসলে কোনো দায়িত্বই গ্রহণ করেননি আসলে। তো কিন্তু মাত্র একদিন আগে ঘোষণা করলেন, মানে যেখানে মুক্তিযোদ্ধাদের উপর এরকম মব করা হলো, পুরো দেশ থমকে গেল, স্তম্ভিত হয়ে গেল। তা সেদিন তারা ঘোষণা দিল আর কোনো মব সহ্য করা হবে না। তারপরের দিনই জাতীয় পার্টির অফিস ঘেরাও, এই মব তৈরি করা, এটা কি সরাসরি সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করা নয়? না, আমি বলবো না একটা সেনাবাহিনীকে লক্ষ্য করে কাজটা করা হয়েছে। আমার মনে হয় না যে গণ অধিকার পরিষদ জেনে শুনে সেনাবাহিনীর সাথে একটা টক্করে জড়িয়ে পড়ছে। শুধু সেনা মানে গণ অধিকার পরিষদ নয়, আপনি তো এখন দেখুন সবগুলো দল, এনসিপি থেকে শুরু করে, যেখানে এনসিপির সঙ্গে গণ অধিকার পরিষদের হাড্ডাহাড, মানে একটা মানে কি বলে ট্যাগ অফ ওয়ার চলছিল, তাই না? সেখানে তারা এখন এনসিপি প্রথম এই হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানালো, আইন উপদেষ্টা হাসপাতালে চলে গেলেন, হেফাজত রাস্তায় নেমে এলো, আরো কি কি যেন আছে না, যে কি ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন, তারপরে কি আরো কি কি যেন মঞ্চ, কি কি যেন হয়েছে না, ইনকিলাব মঞ্চ, এরা সবাই কিন্তু এখানে যুক্ত হয়েছে। যা ওয়ারাস তারা কিন্তু প্রত্যেকে বিরোধী ছিল, এবং তারা এসে এখন সরাসরি বলছে যে সেনাবাহিনী তাদের উপর হামলা করেছে। সো আপনি কেমন করে বলেন যে এটি মানে সরাসরি চ্যালেঞ্জ নয় আর কি? না, সরাসরি চ্যালেঞ্জ হতো তারা যদি পরিকল্পনাটা সেভাবে করতো যে আমরা সেনাবাহিনীকে উস্কে দিব এখানে। কারণ সেনাবাহিনী যেটা বলেছে যে তারা মব আর টলারেট করবে না, এটা কিন্তু প্রথমবার বলেনি, বেশ কয়েকবার কিন্তু তারা বলেছে। যখনই একটা ঘটনা ঘটে যেটা নিয়ে পাবলিক একটা আলোচনার সৃষ্টি হয়, সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম মিডিয়াতেও এটা নিয়ে লেখালেখি হয়, এডিটোরিয়াল লেখা হয় যে মবক্রেসি থেকে বের হতে হবে, মব ভায়োলেন্স বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে, তখনই সেনাবাহিনী থেকে একটা হুঙ্কার আসে যে তারা কঠোর হস্তে রুখে দিবে। কিন্তু যদিও তাদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, সেনাবাহিনী আমার মনে হয় যে খুব মানে যেখানেই একটু রাজনৈতিকভাবে বিষয়টা একটু স্পর্শকাতর, সেখানেই তারা হস্তক্ষেপ করতে চায় না।
মানে আপনি দেখেন তারা 32 নম্বরটা কিভাবে ভাঙা হলো, ঘোষণা দিয়ে 2 দিন ধরে ভাঙা হলো, তো ওইটা তারা হস্তক্ষেপ করেনি। ওইটার চেয়ে বড় মব ভায়োলেন্স বাংলাদেশের গত 1 বছরে কি ছিল। তো সো ওটা তারা জায়গা বুঝে তারা জিনিসটা করে। গোপালগঞ্জে গিয়ে ভায়োলেন্স হচ্ছিল ঠিকই, কিন্তু তারা একদম গুলি করে বসলো একটা দলকে রক্ষা করার জন্য। হ্যাঁ, সেখানে তারা একটা পক্ষ নিয়ে নিল। তো কাজে আমার মনে হয় যে সেনাবাহিনী জায়গা বুঝে হস্তক্ষেপটা করে, এবং এখানে তারা যে হস্তক্ষেপ করেছে এটা আমার মনে হয় না তারা অজ্ঞানে করছে, আমার মনে হয় তারা সজ্ঞানে, এবং আমার মনে হয় যে তারা আদেশ পেয়ে করেছে। কারণ ওই যে সিপাহী যার হাতে একটা লাঠি, সে যে লাঠি দিয়ে একে পিটাচ্ছে সেকে পিটাচ্ছে, সে কিন্তু মানে যেটা রাজনৈতিকভাবে স্পর্শকাতর, সেখানে কিন্তু রাজনৈতিক বা অ্যাটলিস্ট তার চেইন অফ কমান্ড থেকে আদেশটা না আসলে সে এটা করবে না। সে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, যেটা তারা নর্মালি করে। তারা লাঠি পেটা করে কাদেরকে? এই রিক্সাওয়ালা টিক্সাওয়ালা যেদের মানে রাস্তার লোক, মানে সরানো টরানো একটু মানে রাস্তাটা ঠিক রাখার জন্য, তখন লাঠি ঘুরায়, যদিও মারে না, অনেক সময় মারার ভান করে। কাজে আমি বলবো যে গণ অধিকার পরিষদ কিন্তু আমার মনে হয় এদের যে রিয়াকশন দেখলাম পরে, এটা দেখে মনে হলো যে তারা আসলে একটু শকড হয়েছে। কারণ তারা দেখলো যে মিডিয়াতে প্রথম দিকে কিন্তু বলাই হচ্ছিল না যে সেনাবাহিনী লাঠিপেটা করেছে। কোনো স্টেটমেন্টে সরকার কিন্তু মানে বলছে না যে সেনাবাহিনীর বিরুদ্ধে তদন্ত হবে বা সেনা প্রধানকে জবাবদিহি করতে বলা হবে, এ ধরনের কিছুকে কিন্তু বলছে না। সো ওই জন্য এই গণ অধিকার পরিষদের যে সাধারণ সম্পাদক রাশেদ খান, সে কিন্তু বলছে যে এটা সেনাবাহিনী মেরেছে নূরকে, অন্য কেউ মানেনি, জাতীয় পার্টি মানেনি, বা ওই লাল শার্ট পরা ওই লোক যার ছবি পুলিশ মানে ছড়াই দিল আর কি সোশ্যাল মিডিয়াতে, যে ওই লাল শার্ট পরা লোক কিন্তু নুরুল হক নূরকে মানেনি, নুরুল হক নূরকে মেরেছে সেনাবাহিনী। তো তারা চাচ্ছে যে সেনাবাহিনীর বিষয়টাকে সামনে আনতে, এবং এইটা যদি তারা পরিকল্পনা করে আনতো তাহলে আমার মনে হয় না তাদের রিয়াকশনটা এরকম শকড হতো। আমার কাছে মনে হয় একটু অবাক, একটু হতভম্ব তারা, যে সেনাবাহিনী এরকম অ্যাকশন নেবে তাদের এগেনস্টে। তারা হয়তো ভেবেছে অন্যান্য সময়ের মতো তারা একটু হ্যান্ডস অফ থাকবে, তারা গিয়ে জাতীয় পার্টির অফিস মারপিট করবে, ভাঙচুর করবে, এবং তারপরে বলবে যে আমাদেরকে জাতীয় পার্টি আক্রমণ করেছে। কিন্তু সেই কথাটা তারা বলছে, কিন্তু সেই কথাটা তারা সাস্টেন করতে পারছে না, কারণ ভিডিওতে দেখা যাচ্ছে এটা জাতীয় পার্টি না, এটা সেনাবাহিনী তাদেরকে মারটা দিল, মানে মেইন মারটা দিল। সো এখন আমি জানি না যে এটা তারা মানে হোল জিনিসটা হচ্ছে যে তাদের পরিকল্পনাটা কি ছিল। আরিফ জাফতিক যেটা বলছে এটা আমি ওই অত ডিটেলে জানতাম না যে তাদের এই মানে বাড়ি দখল বা অফিস উপর তাদের টার্গেট, কিন্তু এটুকু বুঝতে পারছি যে তারা জাতীয় পার্টিকে টার্গেট করে রাস্তায় নেমেছে এমন সময়ে যখন তারা মনে করছে তারা বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, এবং অন্য 3টা দল তাদেরকে ছেড়ে অনেক দূর এগিয়ে যাচ্ছে, এবং তারা রাস্তার অনেক অনেক পিছনে পড়বে, যখন না থাকবে পার্লামেন্টে, না থাকবে কোনো জায়গায়। আর ইলেকশন হয়ে গেলে তো তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, কারণ তখন যারা আসন পাবে পার্লামেন্টে শুধু তারাই থাকবে সক্রিয়, তারা থাকবে পার্লামেন্টের বাইরে থেকে তো রাজনীতি হবে না। তো আমার মনে হয় সেই জন্য তারা এই কাজটা করেছে, যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারলে তাদের একটা অ্যাচিভমেন্ট হবে, এবং তারা আলোচনায় এবং বিবেচনায় ফিরবে। যদি এরকমই হয়ে থাকে আরিফ জেপ্তিক, যদি টার্গেট করে মারা হয়ে থাকে নূরকে, সেইখানে গতকাল এত কঠোর অবস্থানে ছিল, আজকে সেনাবাহিনী নাই কেন? সেনাবাহিনী আজকে থাকার কথা না, কালকে ওরা দায়িত্ব দেওয়া হয়েছে টার্গেট করে মারার জন্য, জাতীয় পার্টি বন্ধ করবো, ওরা করে দিয়েছে। ওর তো নিজস্ব কোনো এজেন্ডা নাই, ওর এজেন্ডা তো ধরা খেয়ে গেছে 5 তারিখে। 5 তারিখে তাদের যেভাবে এজেন্ডাটা ছিল যে মানে শেখ হাসিনাকে কিল করা হবে এবং এক ধরনের কাহিনী, এটা তো জেনারেল ওয়াকার ফেল করেছে, কারণ হাসিনা তো ওয়াকারকে না বলে ইন্ডিয়া চলে গেছে। সো ওই সময় আপনি যখন মূল পরিকল্পনায় কিচ্ছু লেগে যায়, তখন কিন্তু মুশকিল আবার পুরো জিনিসটাকে নতুন করে তৈরি করা, গুছানো, এবং এটা তারা পারে না, সেই যোগ্যতা আসলে এদের নাই। তো এদের নাই, এদেরও দোষ নাই, এটার পিছনে শেখ হাসিনার দোষ আছে, সেটা ভিন্ন প্রসঙ্গ। তো এই কারণে এখন একটু আওলা জ্বলা। গতকালকে বলা হচ্ছে মেরেছে, আজকে তো তাদেরকে কোনো অর্ডার দেওয়া হয়নি, আজকে দেওয়া হয়নি, তারা করছে, এটাতে আলাদা কোনো আমি কিছু দেখি না। মানে তাদের এটা কোনো নৈতিক অবস্থান না, এটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যাল অবস্থান। তাদের অবস্থান হচ্ছে গোপালগঞ্জ হইলে গিয়ে মারবো, সুনামগঞ্জ হইলে মারবো না। সো ইট ইজ ফাইন, ওরা ওদের জায়গা থেকে আছে। এই জিনিসটা কি হবে না হবে, জামাত যেভাবে সিদ্ধান্ত দিবে এইভাবে হবে। জামাত বলছে যে মব আমরা একলা করবো, এরা আবার মব করে কেন? মবের লাইসেন্স তো সবাই দেওয়া যাবে না। মবের লাইসেন্স এবং মদের লাইসেন্স এই দুইটা কিন্তু বাংলাদেশের খুব
মানে রেয়ার, সবাইকে দিলে হবে না, দিলে শহরের বন্দরে মাতলামি মানে বেড়ে যাবে। তো মদের লাইসেন্স কাদের হাতে যায় না, মোবাইল লাইসেন্স জামাতিদের হাতে। ওরা আর্মিরে বলছে যে নিয়ন্ত্রিত মব করতে হবে আর কি, এটা হচ্ছে। তো মবেল লাইসেন্স যদি বলেন, তো সরকার তো আজকে প্রকাশ্য সেনাবাহিনীর বিরুদ্ধেও মবেল লাইসেন্স দিয়ে দিল। কারণ আপনি সরকারের বিবৃতিটা যদি পড়েন, যে প্রেস উইং থেকে যে বিবৃতিটা দেয়া হয়েছে, সাবির ভাই নিশ্চয়ই পড়েছেন, যে সেখানে তারা বলেছে যারা নূরের উপর হামলা করেছে তদন্ত করে বিচারের আওতায় আনা হবে। খুব কড়া একটা বক্তব্য কিন্তু সরকার থেকে দেয়া হয়েছে, তাই না? তো জিনিসটা কি দাঁড়ালো? সেনাবাহিনী সরকারের অংশ না? তারা দেখে নাই যে না, সেনাবাহিনী দিচ্ছে? আপনি দেখেন না, মানে সরকার জানে না কে নূরের উপর অ্যাটাক করলো, এটা সারা দেশ জানে, সবাই ভিডিওতে দেখেছে। রাশেদ খান তো সেটাই বলছে যে সবাই দেখেছে, এটা তো না জানার কিছু না। কিন্তু পত্রিকাগুলো রিপোর্ট করতে সাহস করেনি। কালকে যে অনলাইনে রিপোর্টিং গুলো ছিল, ইভেন প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো পত্রিকা কিন্তু পড়লে মনে হবে যে নুরুল হক নূর সিঁড়ি থেকে পড়ে গিয়ে হাঁটু ভেঙে ফেলছে বা সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, তো এখন সরকার যখন বলে যে তদন্ত করে বের করা হবে, এখন সেই তদন্তের রিপোর্টের আদৌ কোনো লাইন আপনি পড়তে পারবেন কিনা, বা আদৌ কাউকে দেখানো হবে কিনা যে ওই তদন্তে কি বের হলো, আমি জানি না। এবং সেখানে সেনাবাহিনী কিন্তু অলরেডি একটা স্টেটমেন্টে বলে দিয়েছে যে কি সিচুয়েশনে তারা লাঠি ব্যবহার করেছে। এবং সে বলে, এবং দুই তিনবার বলেছে যে এখানে মব ভায়োলেন্স হচ্ছিল, এবং মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি প্রয়োগ করার জন্যই তারা এটা করেছে। অর্থাৎ তাদের যে লাঠিপেটা করেছে যাদের বিরুদ্ধে, তারা মব ভায়োলেন্স করছিল। সেনাবাহিনী অলরেডি বলে দিয়েছে। এখন আপনি বলেন যে যারা তদন্ত করবে তারা কি এইটার বিরুদ্ধে একটা রিপোর্ট দিবে? আর যদি দিয়ে থাকে সেটা কি আদৌ প্রকাশ করা হবে কিনা? গোপালগঞ্জের কোনো রিপোর্ট আমরা পাচ্ছি না, এখনো কোনো খবরই নেই ওই রিপোর্টের। এবং আমি ধরেই নিয়েছি যে ওই রিপোর্টে সেনাবাহিনীকে একদম টোটালি এক্সোনারেট করা হবে, যে তারা যে স্টেটমেন্ট দিয়েছে যে আত্মরক্ষার্থে তারা গুলি করেছে, ঠিক সেটাই বলা হবে। এখন এই তদন্ত আমি ধারণা করছি একই জিনিস বলা হবে। না সাবির ভাই, ধরেন গোপালগঞ্জে তারা ফ্যাসিস্টের জায়গা, হ্যাঁ, সব ফ্যাসিস্টের লোকজন মেরে একদম তামা তামা করে দিছে, ফাইন, হ্যাঁ। কিন্তু ধরেন এখন নুরুকে এভাবে করে মারা হলো, সবাই এই সরকারের যারা নিয়োগকর্তা, এই সরকারের যারা সমর্থক রাজনৈতিক দল, সবাই একমত হয়ে, এমনকি আগামীকাল না পরশুদিন তারা বৈঠকও ঐক্যমত্য কমিশনের বৈঠকও ডেকেছে, এবং তারা বিবৃতি দিয়েছে নূরের উপর হামলাকারীরা হচ্ছে গিয়ে এই যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে ফ্যাসিস্টের বিরুদ্ধে, সেই ঐক্যে ফাটল ধরানো, ফলে আবারও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, রাইট? তার মানে কি সেনাবাহিনী সেই ঐক্যে অপোজিট পক্ষ, বিরোধী পক্ষ? এটা কিন্তু আরিফ একটু আগেই যেটা বললেন, যে যখনই কিছু ঘটে, এই আওয়ামী লীগ আইলো এই একটা জুজুর ভয় দেখানো হয়, এবং এটার জন্য এই তিনটা দলের সাথে আলোচনা করে, বা মানে প্রথমে তিনটা দলের সাথে আলাদা আলাদা করে, তারপরে আসে ওই বাদ বাকি বামপন্থী, মধ্যপন্থী আর যতপন্থী আছে, গ্রুপ গ্রুপ করে আসে। তারা সব যায় যমুনায়, এবং প্রফেসর ইউনূসের সাথে একটা ছবি তোলেন এবং বলেন যে কিভাবে তারা এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ধরে রাখার জন্য বদ্ধপরিকর। তো এটা হয়ে গেছে একটা প্যাটার্ন, যে কিছু হলেই তারা ইন্ডিয়ার দিকে, মানে সরকারিভাবে ইন্ডিয়ার দিকে ইঙ্গিত করে না, কিন্তু তাদের সমর্থকরা সামাজিক মাধ্যমে ইন্ডিয়ার দিকে ইঙ্গিত করে, এবং সরকারিভাবে ফ্যাসিবাদ ওই কোড ওয়ার্ড গুলা যেটা ব্যবহার করার, যেটা বলতে আওয়ামী লীগকে বোঝায়, সেটা করে। কিন্তু এখন জানি না, আমি যতদূর জানি যমুনায় বিএনপি, এনসিপি আর জামায়াতকে আমন্ত্রণ জানানো হয়েছে মিটিং এর জন্য। সেখানে গণ অধিকার পরিষদকে আর আমন্ত্রণ জানানো হয়নি, যেটা আমার কাছে খুবই আশ্চর্য লাগলো, যে তারা মার খেলো, তাদেরকে একটু মানে ডেকে মাথায় হাত বুলা দিব না? কারণ তাদের তো দিল এবং শরীর দুটাতেই সাংঘাতিক চোট, তো তাদেরকে তো একটু হাত বুলাই দিতে হবে তাদের মাথায়। কিন্তু সেটা ইউনূস সাহেব করছেন না, কারণ তার টার্গেট হচ্ছে যে এই তিনটা দল ঠিক থাকলে তার সরকার ঠিক থাকবে। এই তিনটা দলের মধ্যে আরিফ জেপ্তিক, এই যে তার সরকার, তাহলে সেনাবাহিনীর সরকার কারা? এটাই সেনাবাহিনীর সরকার। এটা এই যেটা ইউনূসের সরকারই সেনাবাহিনীর সরকার, তো ওয়াকার সাহেব বসাইছে ওদেরকে। ব্যাপারটা হচ্ছে ইটস নট এ ফাংশনাল সরকার, এটা আসলে ফাংশন করার জন্য তৈরিও করা হয় না। কালার রেগুলেশনের পরে কোন দেশে এইসব সরকার তৈরি করা হয় দেশের মধ্যে ডিজাস্টার আরো বাড়িয়ে দেওয়ার জন্য। সো ওই জায়গা থেকে তারা
খুব ভালো অবস্থা আছে। আপনি এখানে না, মানে একবারে জেলেনস্কি থেকে শুরু করে যেসব দেশে আপনি দেখবেন এইসব ক্লাউন সরকার বসানো হয় আফটার এ কালার রেভলিউশন, সব জায়গাতেই খুঁজে খুঁজে সব ইনকম্পিটেন্স লোকজনকে বের করে আনা হয়, যারা সবচেয়ে অযোগ্য অদক্ষ যারা তাই। তো এইখানেও তাই দেখবেন আপনি, এই উপদেষ্টা মহলের মধ্যে যা লোক আছে এদের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার এক্সারসাইজের কোনো ইতিহাস নাই 99% লোকজনের, এরা অ্যাক্টিভিস্ট এটা ওইটা ওরা আছে। এবং একটা পর্যায়ে যখন কোন একটা নৈতিক শক্তির উপর একটা সরকার না থাকে, একটা মিশন ভিশন না থাকে, তখন কি হয় জিনিসটা খুব লুজ হয়ে যায়। যখন একটা হচ্ছে ধরেন এখানের মধ্যে আমরা তিনজন আছে, আমরা তিনজন মিলে একটা সরকার গঠন করব, আমরা জানি আমরা কি অ্যাচিভ করতে চাই, সে ধরেন আমরা দেশের সমাজতন্ত্র আনতে চাই বা আমরা ইসলামী শাসন আনতে চাই, এভরিওয়ান ইজ টিম। সো তখনও কিন্তু আবার যার যার জায়গা থেকে এইভাবে কাজ করবে, কিন্তু আমরা জানি না, হঠাৎ করে একদিন ফাইন মর্নিং এ দেখলাম আপনি আমি আর সাবির ভাই বসে একটা সরকার আমাদেরকে দিছে, আমি আপনাদেরকে চিনি না, আপনার আমার চিনি না, 2-3 দিন চেষ্টা করে দেখবো কিছু হচ্ছে, তারপর চিন্তা করবো আমি আমার মতো পয়সা বানাই। যখন আমি আমার মতো পয়সা বানাচ্ছি, সরকারের আরেকটা অর্গান দেখবে আরে ও তো বানায়, আমিও আমার মতো বানাই, তখন আর কোনো কাজকর্ম হয় না। এখনো এই সরকারের ওরকম কোনো কাজকর্ম হয় না। এখন এই সরকার যেটা করে যে যখনই দেখে যে আরে ভাই আমার তো কাজ টাকা পয়সা কামানো তো একটু ঝামেলা হয়ে যাচ্ছে, কি ঝামেলা, ওই 3 পার্টির ডাক দেখে আবার কিছু কিছু দেয়। আমরা জানি যে কে যেন বলেছিল, আমি দেখেছি যে ভিতরে নেগোসিয়েশন হয় ভিন্ন জিনিস, আমাকে ওই মন্ত্রণালয়ের ডিজি দিতে হবে, বিএনপি বলে আমাকে ওই ভার্সিটির ভিসি দিতে হবে, ওইগুলো বাইরে এসে বলে গণতন্ত্র এবং নির্বাচন, ওই ভাগাভাগি হয়, তোরা এইটা এটা নে, আমরা এটা নিচ্ছি, ফাইন ফ্যান্টাস্টিক, আবার সামনে চলে, আবার কিছু মাস চলে, এভাবেই চলছে। সেনাবাহিনীকে এরা ঘাটায় না, এরাও সেনাবাহিনীকে ঘাটায় না, কারণ সেনাবাহিনী আবার একটা বিগ এন্টারপ্রাইজ, তাদেরও হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য এটা ওইটা আছে, তারা তাদের মতো ওইগুলার মধ্যে দিয়ে আছে। ভেরি ইন্টারেস্টিং। মানে আপনি কোথায় আগা কোথায় মাথা কোথায় লেজ কিছু খুঁজে পাওয়া যায় না। কিন্তু ধরেন আজকে আমার হচ্ছে খুব ইন্টারেস্টিং লেগেছে, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে জুলাই কি কি যেন একটা জুলাই ফোরাম, কি যেন রেড জুলাই, তারা এর মধ্যে এই পরিস্থিতির জন্য তারা দাবি করেছে যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। মানে এর সঙ্গে রাষ্ট্রপতির সম্পর্কটা কি আবার সাবির ভাই? যে অনেকেই মনে করছেন আসলে এই যে এখন যেই জগা খিচুড়িটা করা হয়েছে, এটির মূল টার্গেট সেনাপ্রধান অথবা রাষ্ট্রপতিকে অপসারণ করা। আপনি কি সেই যোগসূত্র দেখেন? সেনাপ্রধান এবং রাষ্ট্রপতিকে অপসারণ করার যে প্রচেষ্টা, সেটা তো আজকের না, সেটা তো আমরা কয়েক মাস আগে থেকে দেখে আসছি। এবং বিশেষ করে যারা আর কি তখনও বোধহয় এনসিপি জন্ম হওয়ার আগে থেকেই তারা চেষ্টা করছে, যখন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, এটা তো খুব ওপেনলি পাবলিকলি হলো, এবং বিএনপি সেটার বিরুদ্ধে গেল, বললো যে না, ধারাবাহিকতা বজায় রাখার জন্য সেনাপ্রধানকে রাখতে হবে। এবং আমার মনে হয় সেনাপ্রধানও সে ধরনের একটা অবস্থানে ছিলেন, কারণ তিনি তো 5 তারিখে সবাইকে নিয়ে বঙ্গভবনেই বসলেন, প্রেসিডেন্টের সাথেই বসে তো এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে আলাপ করলেন। কাজে এটা নতুন কিছু না, কিন্তু তারা এটা একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। যখনই কোনো উত্তেজনা সৃষ্টি হয়, যখনই কোনো হুমকি আসে কোনো মানে যে স্টেবিলিটির প্রতি, মানে এই বর্তমান সময়কে যদি স্টেবল বলি, তার যে যতটুকু স্টেবিলিটি আছে সেখানে যখন হুমকি আসে, তখনই যে যার অবস্থান থেকে একটা করে দাবি নিয়ে আসে। তো তারা হয়তো ভাবছে যে এটা হচ্ছে মোক্ষম সময়, এখন আমরা জাতীয় পার্টির নিষিদ্ধকরণ চাচ্ছি, এই সুযোগে আমরা রাষ্ট্রপতির পদত্যাগ চাই না কেন? কারণ অলরেডি তো তার ছবি সরিয়ে ফেলা হয়েছে বিভিন্ন এমবেসি থেকে, তো অলরেডি এক ধরনের অ্যাকশন প্রেসিডেন্টের বিরুদ্ধে নেওয়া হয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই সরকার এই যে 3 পার্টির সাথে বৈঠক করবে, এই 3 পার্টির সাথে বৈঠকে তারা এই বিষয়গুলো নিয়ে আলাপ করবে কিনা, জাতীয় পার্টিকে নিষিদ্ধকরণ, তারপরে প্রেসিডেন্টকে অপসারণ। জেনারেল ওয়াকারের দিকে হাত বাড়াবে বলে আমার মনে হয় না, কারণ ওইটা করতে গেলে অন্য ধরনের খেলা শুরু হয়ে যাবে, কারণ ওয়াকার তো শিশু না, ঢাকা ক্যান্টনমেন্টে তো তার একটা অবস্থান আছে। এবং কাজে এটা হয়ে যাবে এক্সট্রিম একটা মুভ যদি ইউনূস আর্মি চিফকে রিপ্লেস করতে চায়, নতুন আর্মি চিফ অ্যাপয়েন্ট করতে চায়। কিন্তু প্রেসিডেন্টকে সরালে এখানে আবার সাংবিধানিক প্রক্রিয়ার অনেক প্রশ্ন চলে আসে, কারণ এখনো তো বাংলাদেশ সংবিধান তো চলমান, এটা তো সাসপেন্ড করা হয়নি, বাতিল তো দূরে থাক। তাহলে তো যা কিছু করছে ওটা হয় সংবিধানের ভিত্তিতে করতে হবে, না হয় ওটা সংবিধানের বাইরে গিয়ে কিছু করে পরে আবার ওই চিফ জাস্টিস রিফাত আহমেদের কাছে যেতে হবে, এবং উনি বলবেন যে হ্যাঁ প্রয়োজনের তাগিদে এটা জায়েজ, এটা করা যায়, ওই একটা সার্টিফিকেট
নিয়ে আসতে হবে আর কি তার কাছ থেকে। প্রধান কিন্তু বিচারপতি এরই মধ্যে নাকি রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রধান বিচারপতিকে, জি, মানে তার প্রধান বিচারপতির পদ থেকে উনি পদত্যাগ করে তারপর রাষ্ট্রপতি হবেন। এরকম তো একটা উনি বা নেবেন বা এরকম একটা শুনেছিলাম যখন আমেরিকান অ্যাম্বাসাডার তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, তাদের যে বৈঠকটি হলো তখন এই বিষয় নিয়ে আলাপ হয়েছে, এমন একটা কথাই খুব শুনেছি আর কি। না, আমার মনে হয় যে উনি উনি তো রাজি হননি, যেটা আমি না, উনি আমি রাজি হন। হ্যাঁ, রাজি হবেন কেন? কারণ তিনি তো জানেন যে এই রাষ্ট্রপতি আহ, মেয়াদ মেয়াদ আর মানে সরকারি মেয়াদ আর আসল মেয়াদের মধ্যে বিরাট তফাৎ থাকতে পারে। এমনকি আপনার মনে আছেন 1990 সালে যখন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে ওই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আনার জন্য অনুরোধ করা হলো, তিনি কিন্তু একটা শর্ত জুড়ে দিলেন যে নির্বাচন শেষে তিনি আবার তার পদে ফিরে যাবেন, যেটা ছিল সংবিধানের টোটাল লঙ্ঘন। এবং সেটাকে জায়েজ করার জন্য আরেকটা সাংবিধানিক সংশোধনী পাশ করতে হলো, যে 11তম সংশোধনী। সেটা ছিল যাতে তিনি প্রধান বিচারপতি, প্রেসিডেন্ট হলেন, আবার তিনি প্রধান বিচারপতি পদে ফিরে গেলেন। তো উনি কিন্তু জানতেন যে বিচারপতি থেকে তিনি যদি চলে যান রাষ্ট্রপতি হন, তখন কিন্তু তার মেয়াদ মাত্র ওই যে 6 থেকে মানে 3 মাস ইলেকশন, তারপরে সরকার গঠন ফটন মানে আরো 3-4 মাস হয়তো লাগতে পারে, তারপর কিন্তু তিনি রিটায়ারমেন্টে চলে যাবেন। অথচ তিনি যদি আবার পদে ফিরে যান, তার যেই প্রধান বিচারপতির পদে, তাহলে আরো 3.5 বছর তার মেয়াদ ছিল। তো ওইটা তিনি মিস করতে চাননি। তো এখন রিফাত আহমেদ, তিনি তো কিছু এইসব কিছু মিস করতে চাইবেন, তিনি তো সবে প্রধান বিচারপতি হলেন, তার সামনে আরো অনেক বছর আছে এই ইয়ে করার। তো আমার কেন জানি মনে হয় যে এই যে মিটিং ডেকেছে, এটা মিটিংটা দেখার কারণ হচ্ছে যে এই ধরনের কিছু একটা সিদ্ধান্ত নিয়ে তারা আলাপ করবেন যে এই ঘটনার প্রেক্ষিতে শুধু একটা বাণী না ছুড়ে কিছু একটা করা যায় কিনা। এবং জাতীয় পার্টি নিষিদ্ধকরণের সিদ্ধান্তটা আসলেও আমি আশ্চর্য হব না। যেভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ চলে আসলো, এটা বিএনপি যদিও অপোজ করেছিল শুরুতে, পরে মেনে নিল যে হ্যাঁ, এটা করলে হয়তো ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট থাকবে আর কি। এটা হতে পারে। আমরা আমরা ওই খেলার দিকেই যাচ্ছি। ওকে, যদি তাই হয় তাতেও কি সমস্যার সমাধান হবে আরিফ জেপ্তি? ধরেন জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করে দিল। আমি একটা জিনিস বলি, দেখেন এখানে অলরেডি একজন একটা মন্তব্য করেছেন, আমি দেখিয়েছিলাম, অসংখ্য মন্তব্য আসছে। তো সেটি হচ্ছে যে ধরেন জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিল, ফ্যাসিস্টের দোসর ছিল, এরে নিষিদ্ধ করে দাও। যদি তাই হয়ে থাকে তাহলে ধরেন তারা বলছে এই কারণে যে 14 নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন, এগুলি সব একতরফা নির্বাচন, যারাই এখানে অংশ নিয়েছে তারাই ফ্যাসিস্টের দোসর, তাই তো? তাহলে তো 2018 নির্বাচনে বিএনপি অংশ নিয়েছিল, বিএনপিও ফ্যাসিস্টের দোসর, তাহলে বিএনপিকেও নিষিদ্ধ করতে হবে। এমনকি এই সেনা প্রধান এবং এই সেনাবাহিনী, তারা তো সেই আওয়ামী লীগের আমলেরই, আওয়ামী লীগের শেখ হাসিনার নিয়োগ দেওয়ার সেনা প্রধান, তারা থাকে কিভাবে করে? না, এই সেনা প্রধান তো আসলে এমনিতেও থাকা উচিত না, তাদেরকে তো দাবি দেওয়া করা উচিত। ইজ এ মিসফিট সেনা প্রধান, এটা তো গত 1 বছরে আমরা নিজেরাও দেখেছি এবং আমি নিজে এই দাবির সাথে একমত। মানে তাকে অনেকে বলে থাকেন যে শেখ হাসিনা তার নেপোটিজমের চূড়ান্ত যে কাজগুলো করেছেন এর মধ্যে একটা হচ্ছে সেনাপ্রধান নিয়োগ, তার ফুফাতো বোনের জামাই হাজবেন্ড হিসেবে দিয়েছেন। আমি জানি না এটা সত্যমতটা সেনাবাহিনীর ভিতরে ওনার যোগ্যতা কি আছে না আছে, বাট তাকে নিয়ে অনেক ধরনের অবজেকশন আগেও ছিল। ইজ এ মিসফিট জেনারেল, এটা দেখাই যাচ্ছে, কারণ সে ওই যে বললেন আপনি আগে 5 আগস্ট, প্রথম কথা হলো যে যেভাবে প্ল্যান করেছিল ওইভাবে শেখ হাসিনাকে আটকাতে পারে না এবং পরবর্তীতে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য সব দায়িত্ব সে নিয়ে নিয়েছে এবং সেই দায়িত্ব নেওয়ার পরে এখন হাজারে বিজারের লোকজন এখানে মারা যায়। করাপশন, দুর্নীতি, মব ভায়োলেন্স, যে যেখানে যেভাবে পারছে লুটপাট করে যাচ্ছে এবং সে ওইখানে লেফট রাইট করাচ্ছে তার সেনা সদস্যদের। কি করে না করে উনি নিজে ছাড়া কেউ জানে। হি ইজ এ রিয়েলি ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য খুবই বাজে সেনাপ্রধান এবং তাকে বহিষ্কার করার জন্য যারা দাবি তুলে যাচ্ছেন তাদের সকলের সাথে আমি একমত। গেল একটা প্রসঙ্গ, এটা হচ্ছে ব্যক্তি সেনা প্রধানের ব্যাপার। দ্বিতীয় যে কথাটা আপনি বলছেন যে জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করতে হবে, এই যে কালার রেগুলেশনের পরে যারা ক্ষমতা আছে তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে গিয়ে যাকে নিষিদ্ধ করতে হবে তাকে করবে, কারণ এখানে কোনোভাবে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন দেওয়ার কোনো সিস্টেম নেই। ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন দিলে এদের ম্যাক্সিমামের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। প্রথম দিকে একটা ধারণা করা হয়েছিল যে বিএনপি যেহেতু একমাত্র একক বড় দল হিসেবে বেঁচে আছে, টিকে আছে, অবভিয়াসলি তারাই এককভাবে ক্ষমতা আসবে। কিন্তু 1 বছর ধরে বিএনপির পপুলারিটির যে অবস্থা আমি দেখতে পাচ্ছি খুব সুবিধাজনক নয়। যেভাবে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজির অভিযোগগুলো তৈরি হয়েছে, মানুষ খুশি না।
এই জায়গায় মানুষকে যদি ভোট দেওয়ার কোন ধরনের সুযোগ দেওয়া হয়, আপনি ঘুরে ফিরে একটা আওয়ামী লীগ নাম দিয়ে আনেন আর মুসলিম লীগ নাম দিয়ে আনেন, যদি ওই শক্তিটাকে একটা নির্বাচনে রাখা যায় তাহলে নির্বাচন ঝুঁকির মুখে পড়ে যাবে। এটা মানে এই তথাকথিত ফ্যাসিস্ট এবং তাদের সমর্থকরা যদি আপনি 70% ফেয়ার ইলেকশন দেন, ওরা পাশ করবে। এটা বর্তমানে এই মুহূর্তে দুর্ভাগ্যজনক, দুঃখজনক, বাট এটা হচ্ছে আমার নিজের যে মার্কেট হাইপ দেখে বা জনগণের প্রতিক্রিয়া দেখে আমার কাছে মনে হয়। সুতরাং কোনোভাবে এদেরকে আনতে দেওয়া হবে না। এটা একই জিনিস, একতরফা নির্বাচন, যেটা আওয়ামী লীগ ধরেন ওই যে 153 জন নিয়ে আসছিল 14 সালে, এই ধরনের কিছু একটা এরা করতে যাবে। এবং এটা করতে যে কোনো জায়গায় যদি ঝুঁকির মুখে পড়ে যায়, মনে হয় যে কোনো না কোনো প্রক্রিয়া আওয়ামী লীগ চলে আসতে পারে, আমি বলি জাতীয় পার্টি নিষিদ্ধ করবে। আরো কিছু দল, আমি নাম স্মরণ করে দিতে চাই না, যাদেরকে ধারণা করা হয় যে এরা যদি থাকে আওয়ামী লীগ হয়তো এদের মাধ্যমে নির্বাচন করতে পারে, এদেরকে নিষিদ্ধ করা হবে এবং হয়তো স্বতন্ত্র নির্বাচনের শর্তটাকে কঠিন করে দেওয়া হবে। কারণ পাকিস্তানে যে জিনিসটা হয়েছে, পাকিস্তানে যখন কিছুই হয় নাই, ইমরান খানের লোকজন স্বতন্ত্র নির্বাচন করে তারা একটা বিপুল সংখ্যক বিজয় ছিনিয়ে আনতে পেরেছিলেন। এইটা বন্ধ করার জন্য এখন ধরেন 1% ভোটারের স্বাক্ষর লাগে স্বতন্ত্র প্রার্থী হইতে হলে, যেটা খুবই অনৈতিক একটা কথা। কারণ ভোট প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত অধিকার, আপনি 1% ভোটারের ভোট এক্সপোজ করে দিতে পারেন না, ওদের নাম ঠিকানা স্বাক্ষর সহ আপনি নিতে পারেন না। এটা হয়তো এখন 2%, 3%, 5% করে দেওয়া হবে। যেহেতু আওয়ামী লীগের প্রায় 150-র মতো সাবেক এমপি কারাগারে, তাদের পক্ষে তো মাঠে মোবিলাইজ করা সম্ভব না, এবং বাকি ধরেন আরো যদি 300 ধরি, বাকি 150 দেশের বাইরে পলাতক অবস্থায় আছে, যদি না মারা গিয়ে থাকে। এই জন্য 4-5% দিয়ে দিলে স্বতন্ত্র রুটেও নির্বাচন করার কোন সুযোগ আওয়ামী লীগকে দেওয়া হবে না, জাতীয় পার্টিকে দেওয়া হবে না, এবং এইভাবে কোন ধরনের ঝুঁকি ছাড়া পরবর্তী সরকার এবং নির্বাচন করার চেষ্টা তারা করবে। মানে কিন্তু এই সরকার আমরা তো দেখছি যে আবার ওই প্রশ্নটাতেই যেতে হয় সাবির ভাই, যে তারা সরকার বলছে যে যারা নূরের উপর হামলা করেছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে, হ্যাঁ, তাদের তদন্ত করে বিচার করতে হবে। আবার সেনাবাহিনী বলছে যে মব সহ্য করা হবে না। তার মানে দাঁড়াচ্ছে যে সরকার আসলে সেনাবাহিনীকে গুরুত্ব দিচ্ছে না। তাহলে যদি গুরুত্ব না দিয়ে থাকে, এই সরকারের শক্তিটা কোথায়? এই সরকারের শক্তি তো হচ্ছে যে এই সরকার ছাড়া কিছু নাই দেশে। এইটাই হচ্ছে তার শক্তি, যে সরকার চলে গেলে, যে ইউনুস যখন বললো যে আমি পদত্যাগ করতে পারি, একটা মেসেজ সে নাহিদ ইসলামের থ্রু দিয়ে, সে নিজে দেয়নি, এটা নাহিদ ইসলাম বাইর হয়ে বললো যে আমাকে বলেছেন যে তিনি পদত্যাগ করবেন। তো ওইটা কেন বলেছেন? কারণ লোকে বলে ও নো 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 নো, আপনি পদত্যাগ করতে পারবেন না, কারণ উনি পদত্যাগ করলে আর কি আছে, মানে অ্যাজ ইফ কোনো বিকল্প নাই। তো বিকল্প অবশ্যই আছে, কিন্তু এই সরকার যদি না থাকে তাহলে কি হবে? কে সরকার গঠন করবে? কিভাবে গঠন করবে? একজন অভিভাবক তো লাগবে। 5ই আগস্ট না হয় ইউনুস, সরি 5ই আগস্ট ওয়াকার সব দলকে নিয়ে এসে বৈঠক করে প্রেসিডেন্ট সাথে বসায় একটা রূপরেখার মতো তৈরি করেছিল যে একটা অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। তো কিন্তু এই সরকার চলে গেলে কি হবে? তো আমার মনে হয় না যে আপনি এই যে বিবৃতিগুলো দিচ্ছে সেনাবাহিনী দিক বা সরকার দিক, এই বিবৃতিগুলো আক্ষরিক অর্থে মানে দেখা ঠিক হবে না। এগুলো তারা দিচ্ছে ফর পাবলিক কনসাম্পশন, জনগণকে বোঝাচ্ছে। তাহলে কোনোটাই সেনাবাহিনী যখন বলে যে মব সহ্য করা হবে না, এটাও তাহলে আসলে আক্ষরিক অর্থে দেখার তো কিছু নাই, বারবার এটাই নাই। কারণ হচ্ছে যে সেনাবাহিনী রাজপথে আছে, তাহলে এই সেনাবাহিনী লইয়া আমরা কি করিব? সেনাবাহিনীকে নিয়ে অনেকে মব করছে না, অনেকে ঠাট্টা করছে যে এই যে তারা কিছুই করতে পারে না, তারা ঘুরে বেড়াচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এখানে মব তৈরি করে এটা করা হচ্ছে সেটা করা হচ্ছে। তো সেটার জন্য সেনাবাহিনী একটা করে স্টেটমেন্ট দেয় যে আমরা কিন্তু আর টলারেট করবো না। এখন যখনই একটা অ্যাকশন নিয়েছে তখনই সেটা হয়ে গেছে একটা পীড়াদায়ক ব্যাপার, যে কেন অ্যাকশনে গেল। এখন সেনাবাহিনী হয়তো বলতে পারে যে ভাই তাহলে আমাকে মাফ করে দেন, আমি ব্যারাকে ফিরে যাই, আমার এই আর টহল দেওয়ার দরকার নাই, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দরকার নাই, আপনারাই যা করেন। তো এখন আমি জানি না, সেনাবাহিনীর ভিতরে নিশ্চয়ই অনেক লোক আছে জওয়ান এবং অফিসার যারা এই ডিউটি একদমই পছন্দ করে না। আবার অনেকে আছে হয়তো মনে করে যে ডিউটি তাদের করতেই হবে, কারণ না করলে তো দেশ রসাতলে যাবে। দেশ এমনিতেই রসাতলে, কিন্তু তারপরে আরো ভিজিবলি রসাতলে যাবে। তো এটা আমি এটা এমন ভাবে দেখছি না যে সরকার এবং সেনাবাহিনী এখানে মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে। কারণ এটা যদি হয় তাহলে তো একটা এসপার ওসপার হয়ে যেতে হবে, কিন্তু সেটা তো একটা খুবই ক্রিটিক্যাল বিষয়। আমি মনে করি যে এইগুলো সব স্টেটমেন্টই ফর পাবলিক কনসাম্পশন, লোকজনকে বোঝানো যে আমরা কন্ট্রোলে আছি,
চিন্তা নাই, আমরা নিয়ন্ত্রণে আছি। কিন্তু তারপরে এই দলগুলোকে ডেকে কি আলোচনা হচ্ছে আমরা কিন্তু জানবো না। ওখানে হয়তো শুধু ডিজিএফআই রেকর্ড করবে, তারপর এটা হয়তো 3 বছর পর কোনো সময় ছেড়ে দিবে কোথাও, কোনো অনলাইনে পাবেন আপনারা। সো আমার মনে হয় যে এটা এই মানে নির্বাচনটা অবাধ হতে যে একটা আশা করা হচ্ছিল যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সেটা সম্ভাবনা একদমই ধূলিসাৎ হয়ে যাচ্ছে এবং জাতীয় পার্টিকে বিদায় দিয়ে এটাকে একটা আসন বন্টনের প্রক্রিয়া হিসেবে দেখা হবে। বিএনপি, এনসিপি, জামাত, তোমরা তাদের মধ্যে একটা আসন বন্টন, কারণ এনসিপি অবাধ নির্বাচনে একটা আসন পাবে কিনা সে নিয়ে একটা সন্দেহ আছে, কারণ এটা ফার্স্ট পাস দ্য পোস্ট। তাদের কোনো নেতার এমন কোনো অবস্থান নাই কোনো এলাকায় যেখানে সে বলতে পারে যে সে ওখান থেকে জিতে আসতে পারে। সেজন্য তারা পিআর পদ্ধতির ধোঁয়াটা তুললো, কিন্তু সেখানেও তারা হালে পানি পাচ্ছে না। জামাত হয়তো ওই 10-12টাতেই থাকবে। কাজেই তাদের জন্য এখন একটা আসন বন্টনের নির্বাচন দরকার, যেখানে বিএনপি সরকার গঠন করলো কিন্তু এই দুই দল সাবস্ট্যান্সিয়াল সিট তাদেরকে বরাদ্দ করা হলো। কিন্তু সেটা করতে গেলে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, যারা একটু এই ধরনের পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখতেই হবে। এবং যেটা আরিফ বললেন যে শুধু জাতীয় পার্টি না, আরো কিছু দল আছে যাদেরকে হয়তো টার্গেট করা হবে, যে জাসদ ফাসদ আছে, ইনুর জাসদ এবং ওয়ার্কার্স পার্টি, তাদেরকে হয়তো টার্গেট করা হবে, কারণ এদের মার্কা নিয়েও হয়তো আওয়ামী লীগেরা মাঠে নামতে পারে। আগে এরা নৌকা মার্কা নিয়ে ইলেকশন করতো, এখন এদের মার্কা নিয়ে আওয়ামী লীগেরকে। তারা তো সর্বব্যাপী শুধু আওয়ামী লীগকেই দেখে। এটা এই প্রশ্নটা আমি করবো, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং। আওয়ামী লীগের রাজনীতিটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, একটা জিনিস আমি বলবো, কিন্তু তার আগে আরিফ জেপ্তিক, দেখুন এখানে একজন একটা মন্তব্য করেছেন যে ইলিয়াস হোসেন তিনি নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন তিনি নূরকে হামলা করতে বলেছেন, হ্যাঁ তাই তাকে হামলা করেছে। বিষয়টি কি, সেনাবাহিনী কি তার কথায় চলে নাকি? না না, এগুলো হচ্ছে ভুয়া কথা, এগুলো হচ্ছে ভিউ বাণিজ্য। এগুলা ওই মানে মামুন লায়লা বলে দুইজন আছে, হ্যাঁ, তারপরে আছে হিরো আলম এবং তারপর একটা বউ, আমি ইদানিং ধরতে পারি না কে কোনটা বউ। ওর একটা হচ্ছে মিথিলা, এটা আবার চলে গেছে আরেকজনের সাথে, সে নিয়ে আসছে আবার ম্যাক্সবির বউকে, আবার হিরো আলমের আরেকটা বউ চলে গেছে ম্যাক্সবির সাথে, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, ওই আমি যেহেতু বিদেশে এখন আসলে কোনো কাজ করবো না, তো মাঝে মাঝে বসে বসে সোশ্যাল মিডিয়া দেখে রিলস এইগুলো আসে, এবং আমি ধরেন 15-20 মিনিটে অনেকগুলো রিল দেখার পরে কনফিউজ হয়ে যায় কার বউ যেন কার সাথে কেন। এই পুরো জিনিসটা ওরা করেই হচ্ছে ভিউ ব্যবসার জন্য। যাদের নাম বললেন ওনারাও তাই করে, মানে কন্টিনিউয়াস একটা উত্তেজনা তৈরি করে না রাখতে পারলে লোকজন এটা দেখবে না, এবং কন্টিনিউয়াস উত্তেজনা হলে মিলিয়ন ভিউ হলে 1 লাখ টাকার উপরে পাওয়া যায়। সো প্রতিদিন যদি 1 মিলিয়ন ভিউ কোনো না কোনো ভাবে নেওয়া যায় তাহলে দিনে 1 লাখ টাকা, ইটস এ হিউজ মানি। তো এই সব কিছু মিলিয়ে ওইটাকে আপনি খুব সিরিয়াসলি নেওয়ার কিছু না। মানে এটা হচ্ছে মানে মানুষ যারা দেখে ওরা ওই ওয়াকারের মতোই আর কি ভাবে, যে ওয়াকারও দেখি ওয়াকার বানিয়ে দিচ্ছে, আর মব বন্ধ করো, মব করা যাবে না। এই যারা ইউটিউবার যারা প্রফেশনাল এটা করেন তাদেরকে ওইভাবে দেখে সময় কাটানো। আগে যেটা ছিল, আমরা ধরেন একটাই চ্যানেল ছিল বিটিভি, হ্যাঁ, তো ওইটাই দেখতে হইতো। এখন যেহেতু অনেকগুলো অপশন আছে, মানুষ টেলিভিশন এত দেখে না, কারণ হচ্ছে রিয়েল লাইফে এটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে আগেই ছিল। ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে আগে ধরেন রিয়েলিটি শো বলাই হইতো, এই জিনিসগুলো এখনো আছে, খুবই পপুলার, কারণ বাস্তবে কি হচ্ছে, একটা ঘরের মধ্যে অনেককে ঢুকিয়ে রেখে দেয় 1 মাস, কে কার সাথে ঝগড়া করছে এটা দেখতেছে, উত্তেজনা। এই উত্তেজনা একভাবে কালচারালি ডেলিভার করছেন হিরো আলম, লায়লা মামুন ওনারা, আর একদিকে পলিটিক্যালি ডেলিভার করছেন আমাদের কিছু ইউটিউবার। ইটস ওকে, ইটস এ কমার্শিয়াল কাহিনী। এগুলা ট্যাবলয়েড পত্রিকার মতো প্রতিনিয়ত একটা উত্তেজনা দিয়ে যেতে হয়, কিন্তু এদের কথায় কারো কথা সেনাবাহিনী চলে এরকম না। তবে হ্যাঁ, ওনাদের অনেকের কথায় সরকার চলে, কারণ সরকার যখন খুব মানে নৈতিক ভিত্তি থাকবে না, পপুলারিটি থাকবে না, তাকে খেয়াল রাখতে হয় কেউ যাতে তার বিরুদ্ধে লোকজনকে বিগড়ে না দেয়। এবং এটা মানে ওনাদের কিছু কথাবার্তা এদের হয়তো তদবির ওনারা করেন বলে শুনতে পাচ্ছি, এগুলা বা গভর্নমেন্টের ব্যাপক লোকজনের সাথে, ইউনুস সহ সকলের সাথে তাদের একটা যোগাযোগ আছে। আমার কাছে মনে হয় না যে তাদের হুকুমে সেনাবাহিনী গিয়ে নূরকে পিটিয়েছে, আমার কাছে এটা মনে হয়। জি, কিন্তু দেখুন আমরা কালকে দেখলাম আইন উপদেষ্টা আসিফ নজরুল মেডিকেল থেকে তাকে পালিয়ে আসতে হলো। তার আগে আমরা মাইলস্টোনের ঘটনায় দেখেছি তাদেরকে পালিয়ে আসতে হলো। তো এদের এরকম অবস্থা তো চিরকাল চলবে না বাংলাদেশে, তারা তো চিরকাল ক্ষমতায়ও থাকবে না। তাদের ভবিষ্যৎটা কি হবে একবার কি তারা ভাবে? মানে কি ভবিষ্যৎ ওনারা বিদেশে চলে আসবেন আমার কাছে ধারণা করি। তাই এটা আপনি নিকট অতীতে এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে 111 এর সরকার,
ব্রিগেডিয়ার বাড়ি অমুক তমুক সুলতানা, আপনারা তখন আপনি তখন আমরা সবাই সাংবাদিকতা মনে আছেন, কি প্রভাব আরে বাবা। তো এইসব ব্রিগেডিয়ার বাড়ি অমুক, মানে ব্রিগেডিয়ার বাড়ি গিয়ে কর্নেল ফারুদ্দিন রশিদ কার জন্য মেয়েকেও বিয়ে করে ফেললো। সো আমি শুনেছিলাম, আমি তার সম্পর্কে অনেক শুনেছি, পিজা ডেলিভারি করতেন। আমি খারাপ চোখে দেখি না কোনো কাজ। না, আমি খারাপ চোখে দেখছি না, আমি বলছি সেই প্রভাব প্রতিপত্তি, আমি এক্সাক্ট ওই জায়গায় যেতে যাচ্ছিলাম যে ওই প্রভাব প্রতিপত্তি শেষ পর্যন্ত এসে ডেলিভারি, উবার ইটস এর পিৎজা ডেলিভারিতে ঠেকবে। আমি খারাপ চোখে দেখছি না, বাট এইটা হচ্ছে গতি। এই গতিতেই এনারা যারা আছেন, আসিফ নজরুল এখন ধরেন পিছনের রাস্তা দিয়ে পালাচ্ছেন, উনি একসময় পিছনের রাস্তা দিয়ে মার্কিন দেশে চলে যাবেন। আপনারা অনেকেই জানেন যে তার পরিবারের হয়তো মার্কিন নাগরিক গেলেন, কিন্তু ছোট ছোট বাচ্চা নেতা যেগুলো, সেগুলো তাদের কি হবে? তারা এইরকমই দেশ টেশ ছেড়ে চলে যাবেন। যাদের প্রচুর টাকা পয়সা আছে তারা যদি চুপ করে থাকেন, কেউ থাকবেন রাজনীতি, থাকবেন নুরুর মতো বাই রুটিন কয়েক মাস পরে মাঠ ধরকাবেন, এইভাবে চলবে। এক একজন এক এক দিকে যাবেন, সবাই তো আর এক। সাবির মুস্তাফা, আপনারও কি মনে হয় এরকমই? এখন দেখেন, এই যাদেরকে প্রফেসর ইউনূস তার উপদেষ্টা বানিয়ে নিয়ে আসলেন, মানে উপদেষ্টা পরিষদ গঠনের পরে আরো যে খলিলুর রহমান, তারপরে আপনার এই আশিক চৌধুরী, তারপরে লুৎফে সিদ্দিকী, তারপরে ফায়েজ আহমেদ, এরা সবাই কিন্তু বিদেশে বসবাস করছিলেন এবং সেই সব দেশের নাগরিক তারা, এবং বাড়িঘর আছে, যে যার বাসায় ফিরে যেতে পারবেন। আমি জানি না, খলিলুর রহমান বোধহয় আমেরিকায়, তারপরে আলী রিয়াজ তো আমেরিকায়, তারপরে ফায়েজ বোধহয় নেদারল্যান্ডসে। তো এরকম যে যার জায়গায় ফিরে যাবেন। আর যারা আর কি উপদেষ্টা পরিষদের অরিজিনাল মেম্বার্স, যাদের মধ্যে বেশিরভাগই এনজিও, যেরকম আদিলুর রহমান খান, সৈয়দ রেজওয়ানা হাসান, ফরিদ আক্তার, তারা তো বাংলাদেশেই থাকেন, তারা বাংলাদেশী নাগরিক, তারা বাংলাদেশেই থাকেন, কিন্তু তাদের বিদেশে তাদের যোগাযোগ এবং লিঙ্ক খুবই স্ট্রং। আপনি দেখেন, বিশেষ করে এটা সবারই, মানে পার্টিকুলারলি ইন্টারন্যাশনাল এনজিও, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বিভিন্ন গভর্নমেন্টের সাথে তাদের 2 বছর আগে রেজওয়ানা আপাতত স্টেট ডিপার্টমেন্টের পুরস্কারে নিয়ে গেলেন। হ্যাঁ, আমি বলছি যে তাদের যোগাযোগ খুবই স্ট্রং। তো তারা যদি কখনো যেতে চান যে ঠিক আছে আমি একটা দায়িত্ব পালন করলাম, কিন্তু এখন পরিস্থিতিটা ভালো না, যেরকম ফখরুদ্দিন সাহেব, তিনি চলে গেলেন, মঈনুদ্দিন, জেনারেল মঈনুদ্দিন ইলেকশনের পর তো তিনিও আমেরিকা চলে গেলেন, তো ওনারা চলে যেতে পারবেন, তাদের সেই সমস্যাটা হবে না। যদি তারা মনে করেন যে এই দেশে থাকলে কোনো সমস্যা হতে পারে, সেই জন্য তারা চেষ্টা করবেন যে নির্বাচনটা এমনভাবে করতে, যে ক্ষমতা আসবে সেটা যেন ওই মানে একটা রেট্রিবিউশনের দিকে না যায়। হ্যাঁ, যে ওই যে মানে পালাবার সময় পাবি না বা পালাবার রাস্তা পাবি না, এই ধরনের পরিস্থিতি যাতে না হয়, সেজন্যই তারা জিনিসটাকে ওইভাবে সাজানোর চেষ্টা করবেন, যেটাকে সেফ এক্সিট বলা হয়। আগে তারা সেফ এক্সিট তৈরি করে তারপর নির্বাচনের দিকে যাবেন, তার আগে না। না, কত মানুষের সেফ এক্সিট হবে? আমরা আফগানিস্তানে যেরকম দেখেছিলাম যে কোলাবোরেটররা তারা প্লেনে ওঠার জন্য, আপনি দেখেছেন নিশ্চয়ই সেই দৃশ্য, সারা পৃথিবীর মানুষ দেখেছে। এইরকম কোন প্লেন তাদেরকে গিয়ে সেফ এক্সিট করে কত মানুষকে, কারণ অসংখ্য মানুষের মধ্যে যুদ্ধ হয়ে গেছে অলরেডি। না, ওটা তো ভিন্ন ব্যাপার ছিল, কারণ আফগানিস্তানে তো আমেরিকান এবং ব্রিটিশ এবং অন্যান্য নেটো সেনাবাহিনীর সাথে কাজ করার জন্য অনেক লক্ষ লক্ষ মানুষ কাজ করেছে, তাদের সাথে, তাদের বেসে কাজ করেছে, তাদের সাথে ইন্টারপ্রেটার হিসেবে, কুক হিসেবে, ড্রাইভার হিসেবে। তো এরা সবাই তো চিহ্নিত তাদের পাড়ায়, তাদের সমাজে। তো এখন সেই জন্য তারা ভয় পাচ্ছিল। তো এদেরকে তো সরাতেই হবে, কিন্তু বাংলাদেশে তো সেই অবস্থা নাই। এখানে তো কোনো বিদেশি শক্তি এসে দখল করে নাই বাংলাদেশ। বাংলাদেশে যে এরকম হিডেনলি কিছু হয়নি, আমরা কি নিশ্চিত করে জানি? ওই যে আপনি বলছেন হিডেন, তো যদি হিডেনই থাকে তো লোকজন তো জানবে না, আর যদি লোকজন না জানে তাহলে তাদেরকে কোলাবোরেটর হিসেবে না জানুক, কিন্তু রাস্তায় আন্দোলনকারী হিসেবে তো জানে। হ্যাঁ, কিন্তু তার মানে এই না যে তারা কোনো দখলদার বাহিনীর সাথে সহযোগিতা করেছে। এটা হচ্ছে আপনার যে রাজাকার, পাকিস্তানি দখলদার বাহিনীর সাথে সরাসরি সহযোগিতা করেছে রাজাকার, তারপরে শান্তি কমিটি, এরা তো চিহ্নিত ছিল সমাজে। তো সেরকম তো সিচুয়েশন না এখন। এটা তো কোনো দখলদার বাহিনীর সাথে কেউ সহযোগিতা করছে না। এরা একটা সরকার চালিয়েছে বা সরকারের আশেপাশে সরকারের মানে ক্ষমতার ভাগ নিয়েছে এবং অনেক সুবিধা নিয়েছে। তো সেটার জন্য অনেকেই পরিণতি খারাপ হতে পারে, কিন্তু যারা চলে যেতে পারবে তারা হয়তো চলে যাবে। আবার অনেকে মনে করতে পারে যে না, সেরকম কোনো পরিণতি হবে না, কাজে আমি আমার দেশ বাংলাদেশ, আমি থেকে যাব, সেটা থেকেও যেতে পারে। আমি শেষ করব যেটি বলছিলাম, যে আমার কাছে আওয়ামী লীগের রাজনীতিটা ইন্টারেস্টিং লাগছে এই কারণে যে তারা অদৃশ্য থেকেও
তারা উপস্থিত না থেকেও অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে কিনা? সাবির মুস্তাফা। এটা নিয়ে আমার অনেক সময় মনে পড়ে যায় যে এই আব্দুল হাসনাত আর হাসনাত আব্দুল্লাহ, যে এনসিপি একজন, হাসনাত আব্দুল্লাহ, হ্যাঁ, হাসনাত আব্দুল্লাহ, তিনি এক ভাষণে বেশ মানে এনসিপি গঠনের আগেই বোধহয় সেই ভাষণে তিনি বলছিলেন যে আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজড, হাসিনা চ্যাপ্টার ক্লোজড। কিন্তু তারপরে দেখলাম যে ওনারা দিনে 50 বার আওয়ামী লীগ আর হাসিনা নিয়ে কথা বলেন। তো যে চ্যাপ্টার ক্লোজ সেটা নিয়ে তোমাকে এতবার কথা বলতে হবে কেন? এবং এটা চলছে, এখনো চলছে, এবং এটা আরো বাড়ছে মনে হয় এই হাসিনা এবং আওয়ামী লীগ নিয়ে যে সারাক্ষণ কথাবার্তা, ভীতি এবং মানে হুঁশিয়ার, সাবধানতা, এই জিনিসটা। তাহলে আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজ হলো কি করে? তো অবভিয়াসলি আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজ হয়নি। এখন তারা কি জানেন কি করে এই চ্যাপ্টারটা ক্লোজ করতে হয়? সেটাই হচ্ছে আমার প্রশ্ন। আমার তো মনে হয় না তারা জানেন যে একটা রাজনৈতিক দলের চ্যাপ্টার তো রাজনৈতিকভাবে ক্লোজ করতে হবে। সেটা তো ওই আন্তর্জাতিক অপরাধ আদালতে 3টা মামলা দিয়ে ক্লোজ করা যাবে না। তো উনিরা তো তাদেরকে রাজনৈতিকভাবেই ফেস করতে চাচ্ছেন না, কারণ ফেস করতে চাওয়া মানে হচ্ছে তাদেরকে স্বীকৃতি দেওয়া, তাদের একটা রাজনৈতিক স্বীকৃতি দেওয়া, সেটা তেনা দিতে চাচ্ছেন না। কাজে এইটাই চলতে থাকবে। মুখে বলবেন চ্যাপ্টার ক্লোজ, কিন্তু আসলে তারা তাদের মাথার মানে দখল করে আছে তাদের মাথার একটা বড় অংশ সারাক্ষণ। আরিফ জেপ্তিক, আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে, মানে আগের যে কোনো সময়ের তুলনায় মানুষ আওয়ামী লীগের প্রয়োজনীয়তা, আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা অনুভব করছে কিনা? না, আমার কাছে তা মনে হয় না। আওয়ামী লীগ আসলে এই মুহূর্তে কোনো রাজনীতির মধ্যে নাই, সুতরাং তাদের ওই আওয়ামী লীগের চ্যাপ্টার ভিন্ন প্রসঙ্গ। আওয়ামী লীগ এরা বাঁচিয়ে রাখবে তাদের অস্তিত্বের জন্য। রাজনীতিতে হচ্ছে কি, ধরেন আমরা যে ছোটবেলায় যখন নাটক লেখা শিখেছিলাম এক সময়, তখন জানতাম যে নাটক একটা দ্বন্দ্ব উপস্থাপন করতে হয়, নাহলে যায় না। আমি প্রথম খুব অবাক হয়েছি, দ্বন্দ্ব উপস্থাপন করতে হবে, এর মধ্যে ভালো এবং মন্দ, এবং পরবর্তীতে দেখলাম যে সকল সিনেমা বলেন এটা বলেন ক্রাইসিস তৈরি করে রাখতে হবে। সো রাজনীতিতে আপনাকে একটা প্রতিপক্ষ থাকতেই হবে, সেই প্রতিপক্ষ না থাকলে সমস্যা। এখন হচ্ছে পুরো সরকার এবং বিরোধী দল এখন যারা আছেন সকলেই তো আমরা আর মামুরা, তাই না? আমরা সকলেই জুলাই যুদ্ধ, আমরা প্রত্যেকেই জুলাই অর্জন করেছি, জুলাই এটা করেছি। তো প্রতিপক্ষটা কোথায়? সো তাদেরকে ওই প্রতিপক্ষ আওয়ামী লীগকে রাখতে হবে, এবং ওইটা যদি না রাখে তাহলে বাকি অপকর্ম বলুন আর সুকর্ম বলুন সেটা জায়েজ করা যাবে না। প্রতিপক্ষ তো লাগবে। মাঝখানে কিছুদিন চেষ্টা করা হয়েছিল বিএনপি জামাত নিজেদের মধ্যে একটু দ্বন্দ্ব উত্তেজনা দেখা যায়, এটা ঠিক পাবলিক খাচ্ছে না। সুতরাং আওয়ামী লীগ এই মুহূর্তে আপনার কাছে অনেক বেশি প্রাসঙ্গিক মনে হতে যাচ্ছে। আওয়ামী লীগ কিন্তু কিছুই করছে না। আওয়ামী লীগের স্বাভাবিকভাবে আছে, ছাত্রলীগের লোকজন দুই একজন, যেমন আজকে দেখলাম একজন বুদ্ধ গতকালকে কোথায় তার বাবাকে দেখতে গিয়েছিল, তাকে পিটিয়ে মেরে ফেলেছে। আওয়ামী লীগ প্রাণ দিয়ে যাচ্ছে, এবং তাদের তারা জেলে টেলে আছে, তারা ওইভাবে রাজনীতিতে খুব বেশি এখন মুভ করছে না, ওয়েট এন্ড সি মুডে আছে। আমার মনে হয় আরিফ ভাই আপনি আমার প্রশ্নটা বুঝতে পারেননি, মানে আমি বোঝাতে পারিনি। সেটি হচ্ছে যে আওয়ামী লীগ না থেকেও, অদৃশ্য থেকেও, মাঠে না থেকেও তারা মানুষের মনে প্রাসঙ্গিক হয়ে উঠছে। যে আওয়ামী লীগ নাই, তারা তবু মানে এরা যেমন আওয়ামী লীগকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে চাচ্ছে একটা ভূতের সঙ্গে লড়াই করার মতো, ঠিক তেমনি মানুষের মধ্যেও ওই অনুভূতিটা আসছে কিনা যে আওয়ামী লীগ নাই, তাদের দরকার। হ্যাঁ, এইটা একটা এসেছে, এটা আওয়ামী লীগের কৃতিত্ব না, এটা হচ্ছে আবার বর্তমান সরকার, মানে এই টোটাল যারা সেট আপ, এদের কৃতিত্ব। কারণ হচ্ছে এরা এতদিন আমাদেরকে বলেছে যে আওয়ামী লীগ কি মুক্তিযুদ্ধের বাপের সম্পত্তি নাকি, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ একা দখল করে। এরা বলছে কথা তো সত্য কথা, আওয়ামী লীগ একলা আবার মুক্তিযুদ্ধ দখল করবে না, সবার মুক্তিযুদ্ধ। তারপরে এরা এসে প্রথমে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে, আচ্ছা ঠিক আছে উনি আওয়ামী লীগের লোক ছিল মানলাম, তারপরে গিয়ে বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য ভাঙা শুরু করেছে, মাজার ভাঙা শুরু করেছে, এইটা ওইটা। তখন দেখা যাচ্ছে যে লোকজন বলছে আগেই ভালো ছিলাম, কারণ কি, তাহলে মুক্তিযুদ্ধের একক মালিক আওয়ামী লীগ, কারণ যা ভাঙা হচ্ছে ভাস্কর্য, যা ভাঙা হচ্ছে মুক্তিযুদ্ধের চিহ্ন, যা ভাঙা, যেমন ধরেন এই যে রিপোর্টার্স ইউনিটিতে যে মুক্তিযোদ্ধাদেরকে ধরে নিয়ে গেল লাঞ্ছনা করে লতিফ সিদ্দিকী এবং অন্যরা, এরা কিন্তু আওয়ামী লীগ না, মানে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত। লতিফ সিদ্দিকী গত জুলাই অভ্যুত্থানে ওনার এলাকার ছাত্রদের, জুলাই যোদ্ধা, আপনি কেন এদেরকে জুলাই যোদ্ধা বলবেন না? কারণ তারা তো জুলাইয়ের সমর্থনে ছিল সবাই। না না, আমি এটাই বলছি, তো এরা জুলাই যোদ্ধা হয়েছিলেন এবং তারা সেই লাল বিপ্লবী, কিন্তু ওই যেহেতু তারা মুক্তিযোদ্ধা, তাদেরকে আবার পিটানো হচ্ছে বা তাদেরকে গ্রেফতার করে দেওয়া হচ্ছে। তখন সাধারণ মানুষ বলছে ও তাহলে তো জিনিসটা কি দাঁড়াইলো, এতদিন কইলাম যে মুক্তিযুদ্ধ একলা আওয়ামী লীগের থাকবে কেন আমাদের সবার, এখন তো দেখা যাচ্ছে ভাই মুক্তিযুদ্ধের পিঠ বাজাইতে হইলে আওয়ামী লীগ দরকার হয়, ভাস্কর্য বাঁচাইতে হইলে আওয়ামী লীগ দরকার হয়। যদি আওয়ামী লীগ না থাকে তাইলে নারীদেরকে এই অশ্লীল কথাবার্তা বলে থানায় যাওয়ার পরে ওইখানের মধ্যে গিয়ে গলায় মালা দিয়ে এদেরকে বের করে আনা হয়। এইভাবেই
এই সরকার এবং তাদের লেসপেন্সাররা, তাদের সমর্থকরা, তাদের এই উগ্র রাইটিস্ট ফলোয়ার, বিভিন্ন পকেট, তারা এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, এখন মানুষ মনে করছে যে জননিরাপত্তার জন্য, অর্থনৈতিক নিরাপত্তার জন্য আমার আওয়ামী লীগই ভালো ছিল ভাই। ও এখন আগে একটা কথা ছিল কি যে আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার দিতে দেয় না, এখন লোকজন দেখছে তোমরা তো কারো ভোটাধিকার দিতে দিবে না, তো আওয়ামী লীগও দিবে না। আওয়ামী লীগ অন্তত আমার নিরাপত্তা দিয়েছে, কম্পারেটিভলি বেটার নিরাপত্তা দিয়েছে। এটা খুব একটা যে আগে খুব রসগোল্লা দেশ ছিল সেটা আমি বলছি না। তো ভাই অন্তত তখন কোন একটা নারীকে কেউ অবমাননা করলে ওরে কেউ গলায় ফুলের মালা দিয়ে থানা থেকে বের করার কোনো সুযোগ ছিল না। চাইলেই যে কারো বাসার নিচে দাঁড়িয়ে 5-6 জন মিলে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি, যুদ্ধ, টাকা দাও নাইলে ধরে ঢুকাই দিব, এই ধরনের উগ্র চাঁদাবাজি ছিল না। এই সব কারণে মানুষের কাছে মনে হচ্ছে যে আগে যাই হোক একটা অ্যাডমিনিস্ট্রেশন ছিল, এখন তো এটাও ভাই। এই জায়গায় আওয়ামী লীগ জনগণের কাছে প্রাসঙ্গিক হচ্ছে। জি, সাবির ভাই, আপনি কি দেখেন, আমি শেষ প্রশ্ন, এই দুইটি প্রশ্ন আপনাদের কি করব, তাহলে কি ধরেন সবকিছুরই তো একটা শেষ আছে? মানুষ এখন তো, আমি তো দেখি যে মানুষ হাঁসফাঁস করছে যে এর থেকে মুক্তি কবে, কোথায়, কিভাবে, মানুষের কাছে কোনো উত্তরও নাই। আমরা কি ধীরে ধীরে শ্রীলঙ্কার দিকে আগাচ্ছি? শ্রীলঙ্কা মানে শ্রীলঙ্কায় যেরকম ঘটনাগুলি ঘটেছিল। হ্যাঁ, ওইটা তো লোকে বলে যে শ্রীলঙ্কার পুনরাবৃত্তি অলরেডি হয়ে গেছে বাংলাদেশে গত বছর। যদিও শ্রীলঙ্কা গত বছর যেটা হয়েছে, পরে আস্তে আস্তে করে তো 2 বছর পরে শ্রীলঙ্কা একটা সেটআপের মধ্যে এসেছে। না, শ্রীলঙ্কার কিন্তু নিয়মতান্ত্রিক ভাবেই গেছে। রাজাপাকসে পালিয়ে তারপর কিন্তু সিঙ্গাপুর থেকে সে তার পদত্যাগপত্র চিঠিতে পাঠিয়েছে, এবং ওই মানে সংবিধান অনুযায়ী কিন্তু সংসদে রনিল বিক্রমাসিংহাকে অ্যাপয়েন্ট করেছে প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন, এবং তারপরে নির্বাচন হয়েছে, এবং ওই নির্বাচনে যারা আর কি বামপন্থী মার্ক্সবাদী দল তারা বিপুল ভোটে বিজয়ী, সংসদে বিজয়ী হয়েছে, প্রেসিডেন্ট পদেও তারা বিজয়ী হয়েছে। এখানে কিন্তু কোনো বিপ্লবী সরকার গঠন করা হয়নি, কোনো অন্তর্বর্তীকালীন সংবিধানের বাইরে গিয়ে কোনো কাজই কিন্তু করা হয়নি, সবকিছুই সাংবিধানিক প্রক্রিয়া দিয়ে গেছে, যেই কারণে শ্রীলঙ্কা কিন্তু এখন অনেক স্থিতিশীল। এবং এই বিক্রমাসিংহের 2 বছরই কিন্তু অর্থনীতি অনেক টাইট দিয়েছে তারা, ওই IMF এর ধাতানি খেয়ে, কিন্তু একটা স্থিতিশীলতা নিয়ে এসছে। তা আমি যেটা বলবো যে যতদিন আপনি নির্বাচনটাকে নিয়ে টালবাহানা করবেন, নির্বাচনটাকে ঘিরে একটা ঘোলাটে পরিবেশ রাখবেন, তত ওই মানুষের ফ্রাস্ট্রেশনটা, হতাশাটা বাড়তে থাকবে। এখন মানে শেখ হাসিনার বিরুদ্ধে সেই হতাশা বার্স্ট করতে 14 বছর সময় লেগেছে। 2014 সালে নির্বাচনের যেই ফাজলামি এবং তারপরে 2024 সালে নির্বাচনের ফাজলামি, এই 10 বছরে যে বাষ্প তৈরি হয়েছে সেই বাষ্পটাই বিস্ফোরণ হলো জুলাই মাসে গিয়ে। কিন্তু এখন কিন্তু ঘটনাগুলো আরো দ্রুত ঘটছে, যার ফলে ওই মানে বোমার যে ফিউজটা কিন্তু আর অত বড় না, আর এখন অনেক ছোট, কাজেই বিস্ফোরণটা কিন্তু আরো অনেক আগে হয়ে যেতে পারে। সেই জন্যই ইউনূস এবং দেশ দুটার জন্যই খুবই গুরুত্বপূর্ণ যাতে একটা শান্তিপূর্ণ নির্বাচন অন্তত হয়। সেটা যদি একেবারে পারফেক্ট মানে নির্বাচন না হয়, অ্যাটলিস্ট একটা নির্বাচন যেটা লোকে মনে করবে যে হ্যাঁ আমরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছি এবং মোটামুটি যে যার নির্বাচিত হওয়ার কথা সেই সরকার গঠন করছে, তাহলে কিন্তু ওই ফ্রাস্ট্রেশনটা অনেকটা ডিসিপেট করবে, অনেকটা চলে যাবে। তারপরে শুরু হবে দেশের রাজনীতি। ওই রাজনীতিতে মারামারি হানাহানি থাকবে, কারণ এটা বাংলাদেশ, হানাহানি ছাড়া রাজনীতি হয় না। আরিফ ভাই যদি শেষ কিছু বলতে চান, আমি শেষ করব। না, আমি শেষ কিছু বলতে চাই না, বাট সাবির ভাইয়ের কথার প্রসঙ্গে বললেন যে মোটামুটি যারা নির্বাচিত হতে চায় তাদেরকে নির্বাচিত হতে দেওয়া যায়। মোটামুটি নির্বাচিত কারা হতে চায়? আপনি যদি একটা মেজর অংশকে নির্বাচনে আসতেই না দেন, তাহলে সেটা কিভাবে প্রমাণ করবেন? আমার কথা হচ্ছে আপনি লাঙ্গলরে দেন, ও লাঙ্গল মার্কা নিয়ে থাকুক, আওয়ামী লীগের দেন নৌকা মার্কা নিয়ে থাকুক। ওরা যদি জনধিকৃত হয়ে থাকে, তাদেরকে আমরা এই পরিমাণ ঘৃণা করি, তাহলে আমরা কেউ তারা ভোট দিব না। আমরা সারা 300 আসনে আওয়ামী লীগের জামানত বাজেয়াপ্ত করে দেবো, তাহলে ওইটা দেন না কেন? তাহলে কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে আসে। হ্যাঁ ভাই, নির্বাচন হয়েছে, ফেয়ার নির্বাচন হয়েছে, ওরা কোনো আসন পায় না, কারো কিছু বলার নাই, তোমার কোনো নৈতিক অধিকার নেই রাজনীতি করে, তোমার মেয়েকে ভোট দেয়। ওইটা আপনি না দিয়ে আপনার নিজের নৈতিক অধিকার কতটুকু থাকবে? যারা নির্বাচিত হয়ে আসবেন তারা তো জানেন যে ফেয়ার নির্বাচনে তারা আসলে আদৌ আওয়ামী লীগের হারাইতে পারতেন কি পারতেন না, জনগণকে সেই চুজ করার অধিকার কিন্তু তারা না দিয়ে আসবেন। আমার কাছে মনে হয় কেয়ারটেকার সরকারের কাছে আমার একটা কি বলার থাকবে যে ভবিষ্যতের জন্য, রাজনীতিকে শুদ্ধিকরণ করার জন্য আওয়ামী লীগরে যদি আপনারা সাইজ করতে চান, আওয়ামী লীগের নৌকা মার্কা দেন, দিয়ে জনগণের কাছে যান, গিয়ে দেখেন জনগণ কি চায়। জনগণ না চাইলে ভোট হবে না, আওয়ামী লীগ তো শেষ। মানে যেমন মুসলিম লীগরে তো আর কেউ বন্ধ করে নাই, ঘোষণা দিয়ে বন্ধ করে নাই,
তাই না? জনগণ চায় না, মুসলিম লীগ শেষ হয়ে গেছে। এইভাবে দেখেন চ্যালেঞ্জ করে। আর এটা যদি আপনারা না করেন তাহলে সেই দুর্বলতা থাকে, তাহলে তো আপনার গায়ের জোরে ক্ষমতা দখল করেছেন এবং গায়ের জোরে আপনারা নির্বাচনে থাকবেন, মানে এককভাবে নির্বাচনটা করবেন। এবং আপনারা যদি এককভাবে নির্বাচন করেন তাহলে মৌলিক কোনো পার্থক্য তফাৎ তো আসলো না। সেক্ষেত্রে আপনারা যে 14, 18, 24 নির্বাচন নিয়ে আওয়ামী লীগের যে ব্লেম দেন, সে ব্লেম দেওয়ার অধিকার আপনাদের এই ফেব্রুয়ারির পরে থাকবে না, যদি আদৌ নির্বাচন হয়ে থাকে। এটাই হচ্ছে শেষ কথা। আমি এই প্রশ্নটি করতে যাচ্ছিলাম, আপনারা কি মনে করেন যে নির্বাচন আদৌ ফেব্রুয়ারিতে হবে? যদিও যদিও যে প্রধান উপদেষ্টার যে প্রেস ব্রিফিং মানে প্রেস রিলিজ যেটি দিয়েছে সেখানে কিন্তু বলেছে যে নির্বাচনের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সাবির ভাই, নির্বাচন কি হবে? আমি খালি দেখছি যে ইলেকশন কমিশন একটা রোড ম্যাপ ঘোষণা করলো, কিন্তু কোনো তারিখ সেখানে নাই। কোনো তারিখ দিল না। তার মানে তারা কিন্তু জানে যে এটা হচ্ছে মুভেবল, যেটাকে ইংরেজিতে বলে একটা মুভেবল ফিস্ট, মানে এটা যে কোনো সময় হতে পারে। তো তারা তারিখ দেয়। এত বড় একটা আপনার 4 পাতা না 5 পাতা লম্বা রোড ম্যাপ, এবং তার প্রথম 1.5 মাসই হচ্ছে কনসালটেশন। তো ভাই 1 বছর হয়ে গেল, আপনার এইসব এই কনসালটেশন কি এখনো শেষ হয় নাই? আমি তো দেখছি যে ইউনূস সাহেব ক্ষমতা নেওয়ার পর থেকে শুধু কনসালটেশনের সেম একটা গ্রুপের সাথে তিনি কনসালটেশন করেই যাচ্ছেন। এক একটা কমিশন করছেন, তারা কনসালটেশন করছে। এখন ইলেকশন কমিশনও ওই সেম গ্রুপের সাথেই আবার কনসালটেশন করবে 1.5 মাস ধরে। তো হয়ে গেল 1.5 মাস খরচ হয়ে যাবে ওখানে। হ্যাঁ, তো তো এখানে মানে জিনিসটাকে টানার এবং ওই টালবাহানা করার স্কোপটা কিন্তু সে উনি ক্রিয়েট করে বসে আছেন ইলেকশন কমিশনার। কারণ তারা জানেন যে এখানে কি হবে তারা নিশ্চিত না। তো আমি কি করে, উনি যদি নিশ্চিত না হন একটা তারিখ চুজ করার জন্য, আমি এই অধম কি করে নিশ্চিত হব যে নির্বাচন আদৌ হবে কি হবে না? জি, ওইটা আরিফ ভাই আগেই বলে দিয়েছেন যদি নির্বাচন হয়। যাই হোক, তারপরে তো আমরা আশা করি যে এই মবক্রেসি চলছে এটার একটা একটা শেষ হোক। কোথাও না কোথাও গিয়ে তো থামতে হয়ই। দেখা যাক কি হয়। সাবির মুস্তাফা এবং আরিফ জেবতিক, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনারা ভালো থাকুন এবং দর্শকদেরকেও অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক মানুষ দেখেছেন, আমাদের সঙ্গে এখনো লাইভে আছেন। সবার প্রতি অনেক ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন।